কুমিল্লাতেই। কুমিল্লাতে। বলেন, শুনি ছোটবেলা থেকে যেভাবে বলতে ইচ্ছে করে আপনার। আমার কুমিল্লাতেই জন্ম। আমাদের ফ্যামিলিটা মানে আমার পরিবারে আমরা ভাই বোন ছিলাম 5 জন। আমি সবার বড়। আচ্ছা, তো আমার পরিবারে আমার বাবা ছিল একজন বেকার। উনি কৃষিকাজ করতো, তার মধ্যে উনি বেকারই ছিল। কিছু করার মতো ছিল না উনি। হুম। আর কয় ভাই বোন ছিলেন জানি? 4 বোন 1 ভাই। 4 বোন 1 ভাই। মানে আপনার পজিশন? আমার পজিশন আমি সবার বড়। ভাই ওকে, বোনের সবার বড়। ওকে। ভাই বোনের মানে আমার ভাই বোনেরা লেখাপড়া করাতে বা চলাফেরা করতে আমার বাবার খুবই হিমশিম কষ্ট হয়ে যেত। ওকে, ওকে। তো আমার বাবা কি করলো, যখন আমি ক্লাস 8 এ উঠছি সবে মাত্র পড়াশোনা করেন, হুম। তখন আমার বাবা মানে বিয়ে শাদী দেখা শুরু করলাম এমনিতে। ক্লাস 8 এ যখন আপনি? জি। ওকে। তখন বিয়ে দেখতেছে, ছেলে দেখে মানে তেমন একটা হয় নাই, পছন্দ হয় নাই সব দিকে। তারপরে আমার এক ফুফাতো বোনের দেবর, উনি বাইরে থাকতো। আচ্ছা, তো একদিন আমার ফুফাতো বোনের শাশুড়ি আসছে আমাদের বাড়িতে। ওকে। আইসা উনি দেখছে, দেখার পরে ওনার মানে ভালো লাগছে। আপনাকে? জি। ওকে, তখন উনি গিয়ে আমার ফুফুর সাথে বিয়ের প্রস্তাব দিছে। ওকে। তখন উনি দেশে আসছে, আসার পরে মানে ফ্যামিলিগতভাবে কথাবার্তা হয়ে বিয়ে হয়েছে। বিয়ে হয়ে গেল? যে হয়ে বিয়েটা গেছে। বুঝতেন ওই সময়টাতে বিয়েটা কি জিনিস? না, তখন তেমন একটা বুঝতাম না। মানে বিয়ে হয় সেটা জানি, বিয়েতে আনন্দ হয়। মানে বিয়েটা যে আসলে সংসারটা কি সেটা আমি বুঝতাম না। হ্যাঁ। মানে যে বিয়েতে যে আনন্দটা হয় সেটা বুঝতে পারতাম। সেটা মনে হয় যে আনন্দ হইতেছে, হবে, বিয়ে হবে, এরকম একটা মানে ভালো লাগছিল। হুম। কিন্তু বিয়ের পরের জীবনটা যে কতটা মানে কি সেটা আমি জানতাম না। মানে বিয়ের পরে যে দায়িত্ব থাকে এসব বিষয়গুলো আপনি জানতেন না, না? জানতাম আচ্ছা, না। তারপর? তো আমার বাবা মা ওনার বয়সটাও তেমন একটা দেখে নাই। ফ্যামিলিগতভাবে উনি ওনার মা জন্মের সময় মারা গেছে। আচ্ছা, আচ্ছা। তো ওনার এক বোন ছিল, ওনার বোনে 12 বছর পর্যন্ত, 10-12 বছর পর্যন্ত ওনাকে মানুষ করছে। তারপর ওনার বোনও মারা গেছে। আচ্ছা, তো তারপরে আমার শ্বশুর আবার বিয়ে করছে। ওনার কাছে মানুষ বলতে উনি মানে সৎ মা যেরকম হয় আর কি, হুম। মানে কোনো রকম। তো উনি নিজেই ইয়ে করে যতটুকু পারছে সেটা করে ওনার বাবার সাথে কথা, আমার শ্বশুরের সাথে মিলে তারপর ওনাকে আবার দেশের বাইরে পাঠিয়ে দিয়েছে, বিদেশে পাঠাইছে। হ্যাঁ। তো আমার শ্বশুর যাওয়ার সময় ওনাকে বলছে যে তোমার যাই কিছু হোক, তোমার তো মা, তোমার পরিবার। আবার আমার শাশুড়ি পরের সংসারে আমার ওদের 5 বোন 1 ভাই, পুরা সংসার ওনার বাবা মানে সবার দায়িত্ব ওনার কাছে দিছে। যাক, উনি বাইরে গেছে, দায়িত্ব পালন করছে। একটানা 10 বছরে বিদেশ ছিল। হ্যাঁ। তখন যে ওনার বিয়ের বয়স তখনই যাইতেছে সেটা উনি বুঝে নাই, মানে আচ্ছা, সেটার দিকে আর লক্ষ্য করে নাই। ওকে, বিয়ে যখন হয়েছে তখনই মানে আমার আর ওনার বয়সের মধ্যে 15-16 বছরের ডিফারেন্স ছিল। ওকে। তো আমার তো ফ্যামিলি বড়, বাবা ভাই বোন বেশি ছিলাম। বাবা মা বলছে যে বিদেশ থেকে আসছে, টাকা পয়সা হয়তো ইনকাম সোর্স ভালো আছে, সেজন্য দিয়ে মানে বিয়েটা হয়ে গেছে। হ্যাঁ। হবার পরে তারপরে 1 মাসের মতো ছিল উনি। থাকার পরে বাইরে আবার চলে গেছে। যাওয়ার আবার 2 মানে বছর। আপনার হাজবেন্ড বাইরে চলে গেছে জি, 1 মাসের চলে মতো গেছে। থেকে? আচ্ছা। বয়সের ডিফারেন্স কত ছিল আপনার সঙ্গে? 15-16 বছর। 15-16 বছর। আপনি তখন ক্লাস 8 এর, মানে আপনার বয়স সর্বোচ্চ 13 থেকে 14। হ্যাঁ, 14 আর বছরের ছিলাম 14 আমি বছরের তখন। ছিলেন। আর আপনার হাজবেন্ড ছিল তখন হচ্ছে আপনার চেয়ে 15 বছরের বড়, 30 বছর। 30-এর ওকে। মধ্যে উনি ছিল। প্রথম বিবাহ ছিলেন আপনি? হ্যাঁ, প্রথম বিবাহ। ওকে, তারপর? তারপর আর কি উনি তো বাইরে চলে গেল। আমার ওইখানে শ্বশুর বাড়িতেও রাখতো, আমার বাপের বাড়িতেও রাখতো। মানে উনি থাকতে একরকম ছিল, উনি যাওয়ার পরে আরেক রকম বুঝলাম। 5 ননদ, দেবর, শাশুড়ি হুম। একসাথে, মানে অনেকটাই রিমশিম খাইয়ে যেতাম ওইখানে। হ্যাঁ। তা আমি এক সময় এই সময়টাতে খুবই মানে তখনও বুঝতাম না। মানে আমার কাছে খুব ভালো লাগতো, ওরা সবাই ছিল, ননদরা ছিল, শাশুড়ি ছিল, মাঝে মধ্যে আদর করতো। তো উনি আবার বাইরে থেকে মানে আমাদের ফ্যামিলিতে আমি তো ওই জিনিসটা পাইনি কখনো, যে হুম। কসমেটিক বলতে স্নো, তেল, সাবান, ওইগুলা আমি খুব ভালোবাসতাম ছোটবেলায়।
হুম। আমি ছোটবেলা করতাম কি, আমার বাবা তো মানে সাবান, গায়ের সাবান আনতে পারতো না। হুম। তো আমি কারো থেকে পাইলে মনে হয় যে আমি ওইটা সব সময় মানে মাখতেই থাকতাম। আমার কাছে ওইটার গন্ধটা খুব ভালো লাগতো। হুম। তো ওই শ্বশুর বাড়িতে ওইগুলা পাইয়া তখন মনে হয় যে নিজেরে খুবই সুখী মনে হইতো। হুম। মানে খুবই ভালো লাগছে, মনে হয় যে আমি সবচেয়ে সুখী। সুখী মানুষ, হ্যাঁ। হুম। তারপর ওনারা আবার এগুলা পছন্দ করতো না যে আমি তেল সাবান দেই, আমি মানে ব্যবহার করি, ওইটা ওনাদের পছন্দ ছিল না। সবকিছুতে বলতো আমি বেশি বেশি ব্যবহার করি, এগুলা এগুলা কখনো দেখে নাই বাপের বাড়িতে, মানে খোঁটা অনেক দেওয়া যেটাকে ধরনের, বলে গ্রাম্য ভাষায়, হ্যাঁ। তারপর এগুলা বলতো। হুম। তারপরে এক সময় উনি এবার 2 বছর পরে দেশে আসছে। হুম। হুম। আসার পরে তখন আমার বড় ছেলেটা ইয়ে হয়েছে, হুম। প্রেগনেন্ট হয়েছে তখন। হুম। তখন উনি 2 মাস থেকে আবার চলে গেছে। ওকে। তারপরে আমার ছেলে জন্ম হলো। জন্ম হওয়ার পরে মানে তখনও ভালো, মানে বাচ্চা হবে খুবই খুশি সবাই। আবার ছেলেবাবু হবে শুনছে। আবার উনি মরুভূমিতে পড়ছিল। ওকে। উনি 15 দিন 1 মাসের মাথায় ফোন করতো। ওকে। তখন কথাও বলা যেত না, সবকিছু জানানোও যেত না। হুম। মানে আমি আমার মতো করে বাপের বাড়িতেই তখন ছিলাম প্রেগনেন্ট অবস্থায়। ওকে। তারপর যখন আমার মানে শরীর খুবই অসুস্থ হয়ে গেছে। আপনার ফার্স্ট বেবির কথা বলতেছেন জি আপনি? হ্যাঁ, জি হ্যাঁ। ফার্স্ট বেবির, তখন এটা 2010 সালে। হুম। তারপর? তারপর আমার হসপিটালে নিয়ে গেছে আমাকে আমার এক চাচি আম্মা। আমার মা বাবারও তো তেমন কিছু বোঝে না ডাক্তার সম্পর্কে। ওনারা যে, আমিও বুঝতাম না হসপিটাল কি। হসপিটাল মানে আমি আমার ছেলের বেলায় ১ম হ্যাঁ। হসপিটালে গেছি। আমি আগে ওকে। চিনতাম না হসপিটাল। পরে যাওয়ার পরে আমার চাচি আম্মা নিয়ে গেছে। হুম। তারপরে চেকআপ করলো, বলল যে ভালো আছে। ১ সপ্তাহের ডেট দিছিল। বলল যে ১ হুম। সপ্তাহ পরে যদি না হয় তাহলে আবার হসপিটালে এসে ভর্তি হয়ে যাবেন। ওকে। তারপরে আইসা পড়ছি। আমার হাতে তেমন টাকা পয়সা ছিল না। আর ওনার সাথেও যোগাযোগ করতে পারিনি আমি। যে কিছু টাকা পয়সার কথা বলবো। হুম। এদিক দিয়ে আমার বাবা-মাও দিতে পারতেছে না, যে টাকা পয়সার জোর থাকলে তো যেকোনো সময় নেওয়া যায়। হুম। পরে ডেট ওভার হয়ে গেছে ১ সপ্তাহ, ১ সপ্তাহ ১০ দিন হয়ে গেছে। তারপরে দেখি যে শরীর খুব খারাপ, প্রচণ্ড পেটে ব্যথা করতেছে। হুম। পরে হসপিটালে গেছি আমার চাচি আম্মারে নিয়ে যাওয়ার পরে ওনারা বলতেছে যে ইমার্জেন্সি করতে হবে, সিজার করতে হবে, হুম। অপারেশন, না হুম। হলে বাচ্চার সমস্যা হইতে পারে। ওকে। তারপর হ্যাঁ, ইমার্জেন্সি ভাবেই করছে ওখানে। তারপর করার পরে ডেলিভারি করার পরে বাচ্চা যখন আমার চাচি আম্মার কাছে দিছে, দেখার পরে তো ওনারা অবাক। হুম। আমি সেটা জানতাম না, আমি তো ওটিতেই ছিলাম। দেখে যে পা ওর ২টাই বাঁকা, হুম। একদম বাঁকা। এই তো আমার পা এবং ওর ২টা পাই বাঁকা হয়ে গেছে আচ্ছা। এরকম ভাবে। ওকে। তারপর? বাঁকা হওয়ার পরে তারপর মাথা আপনার বড়। বিয়ের কয় বছর পরে বাচ্চাটা হলো? ৩ বছর পরে। ৩ বছর পরে। হুম। তখন আপনার বয়স ১৭ বছর। তখনও আপনি জি। ম্যাচিউর বলা চলে, হ্যাঁ। হুম। তারপর? তারপরে পা বাঁকা, মানে ও কান্না করে না। মাথা ফুলে একদম, মানে এত বড় হয়ে গেছে মাথা। ওহো! স্বাভাবিক না। অনেক বড় মাথা। নরমাল চোখ ডেলিভারি ছিল না না, সিজার ছিল? সিজার ছিল। সিজারিয়ান ছিল। ওকে। তারপরে মাথা অনেক বড় দেখে আর পা বাঁকা দেখে ডাক্তাররা মানে আমার গার্জিয়ানের সাথে আমার চাচি আম্মার সাথে এসে বলতেছে যে এরকম এরকম বাচ্চা। হুম। তারপরে ওনারা দেখে তো আমার মা গেছে পরে, দেখাও খুব কান্নাকাটি করতেছে। তারপর এর মধ্যে আবার আমার শাশুড়িদের খবর দিছে শ্বশুরবাড়ির দিকে। খবর দেওয়ার পরে আমার শাশুড়ি আমার ননদ গেছে। যাওয়ার পরে ওনারা মানে ওনারা একটাই কথা, হসপিটালে আসলো কেন? হসপিটালে কেন? মানে হসপিটালে গেছেন কেন, এটাই বড় অপরাধ? আচ্ছা। হসপিটালে কেন গেল? বাড়িতে আমাদেরকে জানাইলো না কেন? ওনাদেরকে জানাইছি না, এটা এক অভিযোগ। তারপরে হসপিটালে নিছে না। ওনাদের ফ্যামিলিগতভাবে কেউ হসপিটালে গিয়ে ডেলিভারি হয় না, সবাই বাড়িতে হয়। আমারও বাড়িতে হতে হবে। হ্যাঁ। সে হসপিটালে কেন আসলো? মানে আমার মা আমার চাচিমার সাথে খুবই ঝগড়াঝাটি আচ্ছা। করছে। তারপরে যখন আবার শুনছি এই কথা, আমার দেখছে বাচ্চা এরকম, হুম। তারপরে তো মানে যা বলার, তবে আমার মাকে অনেক কথা শোনাইছে। আমি তখন আমাকে এগুলা শোনায় নাই যে বাচ্চা এরকম হয়েছে ওটিতে। পরে আমি মনে ৩-৪ ঘন্টা পরে জ্ঞান আসার পরে
তারপরে যে অবস্থা শুনতেছি, তারপরেও আমার এরকম মনে হয় না যে তারপরে আমার এরকম যে হসপিটালে তো আসছি, ডাক্তার দেখাইলে আমার চাচিমা বলতেছে তুমি টেনশন করো না, হসপিটালে আছে ডাক্তার দেখাইলে ঠিক হবে, মানে আমাকে ওরা সান্ত্বনা দিতেছে। ওকে। ডাক্তারও বলতেছে যদি ওকে বলে আবার প্রেশার বাইরা যদি আবার অন্য সমস্যা হয়ে মানে যায়, আপনার প্রেশার যাতে না বাড়ে হ্যাঁ হ্যাঁ, সেজন্য আমাকে আর বলতেছে না, বলতেছে যে ডাক্তার আছে, ঠিক হয়ে যাবে, ডাক্তার দেখাবে। তারপর একজন শিশু ডাক্তারও দেখাইছে, দেখানোর পরে ওনারা বলছে যে ঢাকাতে নিয়ে আসার জন্য। আচ্ছা। তখন ঢাকা কি জিনিস আমি মানে নাম শুনছি, মনে হইতো যে এটা আমার একটা স্বপ্নের মতো, মানে ঢাকা আমি চিন্তা মনে, আর ঢাকার নাম শুনলে স্বপ্নের মতো মনে হইতো, আর খুব ভয় করতো। আপনার বাড়ি কোথায় ছিল? কুমিল্লা। কুমিল্লা থেকে ঢাকায় আসতেই সব ভয় লাগতো? ভয় লাগতো আমার, খুব ভয় লাগতো। আচ্ছা। তখন ঢাকার কথা বলতে তো আমি বলতেছি যে ঢাকা তো আর আসার মতো কেউ নাই, আমাদের এরকম কোনো লোক নেই যে নিয়ে আসবে বা বোঝার মতো, এরকম আমার কোনো ইয়ে নেই, পরিচিত কেউ নাই। পরে কি করলো, ওই 1 সপ্তাহের মতো আমি হসপিটালে ছিলাম। তো হসপিটালের বিল আসছে প্রায় 30-35 হাজার টাকার মতো। এত কিছু হয়ে গেছে, কিন্তু ওর বাবা কিন্তু জানে না, উনি জানে না, উনি বাড়িতে যাওয়ার পরে মনে হয় শুনছে। তারপর এই বিল নিয়ে তো আমার শাশুড়ি তো ওই যে দেখে গেছে এরকম, ওনারা তো আর মানে দেখা থাক দূরের কথা, আর কোনো খোঁজ খবরে নাই। আমি হসপিটালে আছি, এখন আমার বাবা মা বা বিল কোথায় থেকে দিবে, আমার মানে দুই পক্ষে, এই জন্য বলতেছে ওনারা দিবে, আমার বাবা মা বলতেছে ওর শ্বশুর বাড়ির তারা দিবে, শ্বশুর বাড়ি তারা বলতেছে বাপের বাড়ির থেকে, এরকম হয়েছে, ওরা বাপের বাড়ি থেকেই দিবে, মানে এরকম ইয়ে হয়ে গেছে দুইজনেরা। তো এক পর্যায়ে আমার ফালাই দিয়া মা বাবাও চলে, একটা ভালোভাবে কথা বলতে পারতো না, 5-6 মিনিট এরকম কথা বলতো। তারপর উনি ওরা তো ফালাই দিয়ে এসে পড়ছে, আমি একটা পর্যায়ে খুব কান্না করছি, যখন দেখলাম যে আমার নেওয়ার মতো এখান থেকে কোনো লোক নাই, আমি খুব কান্না করতেছি। তখন বুঝতে পারলাম যে আসলে মানে সংসারটা যে কি, তখন আস্তে আস্তে বোঝার মতো ইয়ে হইলো, অনুভব করতেছি এরকম। তারপরে আমার এক চাচি আম্মা বলতেছে তো মানে ওনার একটা ফোন আইনা দিছে, তখন আবার ফোনের যুগটা খুব কম ছিল, আমার কাছে তখন ফোন ছিল না। তাই আমার চাচি আম্মা কার থেকে যে একটা ফোন আইনা দিছে, দিয়া বলতেছে যে তোমার হাজবেন্ডের নাম্বার লাগাও, ওইটাতে ফোন দাও, দেখো কি বলে। তারপর ওনারে ফোন দিছি, দেখি যে না, ওনার ফোন ইয়ে হয় না, ফোন ঢুকে না। কল দিছি, ওনার মোবাইলে কোনো সারা শব্দ নাই। বাচ্চা হওয়ার কয়দিন পরের ঘটনা এটা? এই 5-6 দিন। 5-6 দিন পরে। ওকে। তারপর কি করবো, আমার একদিন তো এরকমই করলো, ওরা কেউ ছিল না, তো আমার চাচি আম্মা থাইকা ওই আমার কাকা আছে, ওই কাকায় আমার ওইটা রিস্ক নেওয়া, আমি বলছি যে কাকা দেখেন, আমি যদি বাচ্চা থাকি আর বাচ্চা থাকে, তাহলে আমি এটা জানি যে ওনার কাছে বললে উনি টাকাটা দিব, হয়তো দেরি হবে। আমি বলছি যে আমি টাকা আপনার পরিশোধ করে দেবো, আপনি আমার টাকাটা দিয়ে এখান থেকে আমার নিয়ে যান। তখন আমার কাকা হ্যাঁ ওনার থেকে সম্পূর্ণটা টাকা বিলটা দিয়া তারপরে আমার বাড়িতে নিয়ে গেছে। বাড়িতে নেওয়ার পরে ওরা তো আর কোনো খবরে নেই, মানে আমার ওই মা মানে সবাই মনে হয় যে কি যেন হয়েছে, মানে মানুষ মৃত্যু হলে যেরকম সিরিয়াল লাগে একজন দেখতে যায়, এরকম আমি যাওয়ার পরে পুরা বাড়ি একজোট হয়ে গেছে, মানে সবাই দেখতে যায় যে আমার ছেলে এরকম পা বাঁকা মাথা ফুলা এরকম হয়েছে, সবাই এগুলা দেখতে যায়, এক একজনে এক এক ধরনের কথা। তখন বলতো যে কি হয়েছে, এটা পঙ্গু হয়েছে, এটা জীবনে হাঁটতে পারবো না, এটারে বাড়ি মানে ওরা এখানে নিয়ে আসছে কেন, বাড়িতে আনছে কেন, ওরা বাড়িতে ফাটাই দেখ, আমরা মেয়ে নিয়ে আসছো, মেয়ে থাক তোমার কাছে, তোমার বাচ্চা ফাটাই দাও এখানে। বাচ্চা কোথায় পাঠাবে? বাচ্চা ওর দাদির বাড়িতে ফাটাই দিতাম, ওর দাদি দেখলো না, ওদের বাচ্চা বাবার বাড়িতে পাঠিয়ে দিবে। ওদের অসুস্থ বাচ্চা আমরা কেন এটার মানে আমার বাবা মা কেন এটার বহন করবে, বা আমি কেন ওদের দেখাশোনা করবো। তখন এক পর্যায়ে দেখি যে এরকম ইয়ে হইতেছে, কেউ পছন্দ করলো না, আমার যে একটা আমার এরকম একটা ইয়ের মধ্যে প্রেশার পড়তেছে, আমার খুব কান্না করতেছি আমি। তখন মনে হয় যে আমার সব দিক দিয়ে অন্ধকার, কারো কাছে যে আমি একটা কথা খুইলা বলবো, যা ওর বাবাকে বলবো, এরকম কোনো কিছু আমি দেখতেছি না,
খুব আমি কান্না করতেছি। পরে একটা পর্যায়ে আমি ওকে মানে দুধ খাওয়াই বন্ধ করে দিছি। যে সবাই কেউ সাপোর্ট করে না যে ওরে আমি দেখাশোনা করি, বা কেউ বলেও না যে ও সুস্থ হবে, বা ওকে বাড়ি ঢাকা ঢাকা যেহেতু নিয়ে যেতে বলছে, ঢাকাতে নিয়ে যাও, এরকম কেউ বলে না। হুম। সবাই বলে ও ভালো হবে না, ও পঙ্গু হবে, ওই পঙ্গু ছেলে পাইলা কি করবো, এই সে হ্যাঁ। এগুলো বলে। আবার কেউ বলে যে ওর বাবার কারণে এরকম হয়েছে, ওদের বাবার মানে ওদের বাড়ি থেকে বলে যে আমার কারণে এরকম হয়েছে। আচ্ছা, বাবার কারণে এরকম হয়েছে বলতে? কেন বাবার কারণে এরকম হবে? বাবার কি হাত আছে নাকি মানুষ বানানো? সেটাই তখন তো আর ওইটা আপনার কারণে এটা এরকম হয়েছে মানে কি বুঝাইতো আসলে তারা? তারা বুঝাইতো যে আমার শ্বশুর বাড়ি শাশুড়িরা বলতেছে যে আমার সমস্যা হয়তো আছে, বা আমি আবার বলতেছে যে ওরা যে চাঁদের নাকি গ্রহণ লাগে, যে গণনা লাগে বলতেছে, হ্যাঁ, ওইটা লাগছে, ওইটার সময় আমি ঠিকঠাক ভাবে চলাফেরা করি নাই, এই কারণে সেজন্য আপনার এটা হ্যাঁ হয়েছে। হ্যাঁ এই আমার সমস্যার কারণে আমি এটা মানে বাচ্চা চলছি না, এই জন্য এরকম হয়েছে। আপনার বাচ্চাটা? হ্যাঁ, বাচ্চাটা এরকম হয়েছে। তারপর? তারপর তো ওই 7-8 দিন আইসা কাইটা গেল। তারপরে উনি ফোন করছে একদিন, না মাঝখান দিয়ে ওনার আবার ওরা যাইয়া ওই যে হসপিটাল থেকে যাইয়া অনেক ধরনের কথা ওনারে বুঝাই ফেলছে। হুম। তারপরে উনি আর ফোন দেয় নাই ওনাদের কথা শুনে। ফোন আচ্ছা। না দেওয়ার পরে আমি আবার ফোন দিছি, দেওয়ার পরে উনি যাক কথা বলছে, কথা বলার পরে আমি খুব কান্না করছি যে আজকে আমার এরকম যদি হ্যাঁ অসুস্থ হয়েছে এই জন্য আমার এত কথা শুনাইতে, আর যদি সুস্থ হইতো তাহলে তো তোমরা হয়তো তোমাদের বাড়িতে আনন্দ করে নিয়ে যেতা বা খবর নিতা। হুম। আজকে এরকম হওয়ার আর ছেলে যেরকমই হয়েছে, একবার তো আমি বাচ্চা ছিলাম, মইরা গেছি, সেটার তো খোঁজ খোঁজ নেওয়া দরকার ছিল, নেওয়া রাইট? হ্যাঁ। সেটাও তো করলো না। তারপর উনি মানে ওনার সাথে কান্নাকাটি করার পরে উনি বলছে যে ঠিক আছে, আমি তো তুমি জানোই মানে ওনার আবার ওই মরুভূমির দেশে ছিল উনি, ওইখানে মসজিদ ভাঙ্গা মানে মসজিদ ভাঙ্গার কাজ করতো। হুম। ওইটা তো ওইখানে নেট ছিল না, হুম। নেটের সমস্যার কারণে কথা বলতে পারতো না। হুম। তারপর এরকম করতে করতে প্রায় 15 দিন কেটে গেছে। ওই আমার কাকা যে টাকাটা দিয়ে আনছে ওনারে বললাম, তো উনি বলল যে আমি তো বেতন না পাইলে টাকা দিতে পারবো না, 2-1 মাস অপেক্ষা করতে হবে, হুম। তারপরে আমি টাকাটা দেব। তারপরে ওনারা তো আর কেউ বিশ্বাস করে না যে উনি যে টাকাটা দিব, উনি একে সবাই বলতেছে ও টাকা দিব না, ওর এরকম সন্তান হয়েছে, ওর দাদিরা ওর ইয়ের বাপের বাড়ি থেকে কেউ আসলো না আর টাকা দিব, এটা তো কিছুতে হইতে মানে পারে না। এই আপনার হাসপাতালের বিল? হ্যাঁ। হাসপাতালের বিলে দিছে না, ওর দেখতে আইব কি। হ্যাঁ। তো তারপরে আর ওনারা আসা যাওয়া করেন, আর ওই ওরে তো বলছিল যে ডাক্তার দেখানোর জন্য। হুম। তারপরে 15 দিন পরে আবার ও অসুস্থ হয়ে গেছে, কি ওর হয়ে গেছে, নিউমোনিয়া হয়ে গেছে। হুম। নিউমোনিয়া হওয়াতেও ঠান্ডা কাশতেছে আর মানে জ্বর। হুম। তখন তো ওরে ডাক্তার দেখানোর দরকার। পরে আমার ওই চাচি আম্মা এসে বলতেছে যে ওরে ডাক্তার দেখায়। তখন তো আমি যে মানে আমার যে সিজার হয়েছে, আমি যে একটা ওষুধ কিনা খামো বা আমার যে একটু ভালো মন্দ খাওয়ার দরকার, সেইটার পয়সাটা পর্যন্ত আমার কাছে নাই। তো হুম। আমি ওরে ডাক্তার দেখাই কি করে? তখন আর কেউ ওইটা মানে টাকা-টুকা কেউ দিতেছে না। আর আমিও ওরে ডাক্তারের কাছে নেওয়ার তেমন একটা আগ্রহ হইতেছে না যে আমি হুম। কি দিয়ে ডাক্তারের কাছে নেবো। তারপরেও ২-১ দিন এরকম করতে, করতে আমি একসময় ওরে দুধ খাওয়াই বন্ধ করেছি। আমি কই না এরকম করলে না, আমার কেমন জানি একটা হইতেছে যে সবাই তো এটা কেউ সাপোর্ট করে না আমারে। আমি মানে একটা মনের জিদ, ওর বাবার সাথে জিদ করে আমি ওরে দুধ আর খাওয়াইলাম না। হুম। একদিনে প্রায় ২-৩ ঘন্টা হয়ে গেছে ও কান্না করতেছে। পরে আমার ওই চাচি আম্মা আইসা বুঝাইতেছে, আমার আম্মু বুঝাইতেছে, দেখ কি করবি। তারপরে ওনার বোঝানোর পরে যাক দুধ খাওয়াইলাম। তারপরে দেখি যে ওর ঠান্ডা, আমি মানে জিদ দিয়ে ওরা এটা করতেছি না, কিন্তু আমার ভিতর আমার মনে হয় যে বুকটা ফাইটা যাইতেছে। আমার এরকম কষ্ট হইতেছে যে হুম। আজকে আমার প্রথম সন্তান ওরে নিয়ে এরকম কথা বলতেছে, আমার খুব কষ্ট লাগতেছে। আপনার কি ওরে খুব খারাপ লাগতো? মানে আপনার কাছে কি না, মনে হয়? আমার কাছে মনে হয় যে ও সুস্থ হয়ে যাবে। ওরে যদি ডাক্তার দেখাই বা ওরে ঢাকাতে নিয়ে যাই তাহলে ও অবশ্যই সুস্থ হবে। হুম। পরে আমার কাকি আম্মাতে কইলাম যে দেখেন টাকা তো দিছেন, আমার আর কিছু টাকা দেন, আমি ওরে ডাক্তার দেখাই। হুম। পরে আমার কাকাই টাকা দিছে। দেওয়ার পরে আমি কুমিল্লাতে একজন শিশু ডাক্তার দেখাই ওর ঠান্ডার জন্য। তো হুম। শিশু ডাক্তার দেখানোর পরে ওনারা বলতেছে ওর তো একদম খারাপ অবস্থায়, ওর হয়ে গেছে, হুম। নিউমোনিয়া হয়ে গেছে, ওকে বাঁচাইতে হইলে হসপিটালে ভর্তি করাইতে হবে। হুম।
পরে হসপিটালে ভর্তি কথা শুনে তো আমি আবার কান্নাকাটি শুরু করলাম। কান্না করতেছি। পরে বলতেছি যে, "আমার একটা বিলেই এখনো বাকি আছে। টাকা-পয়সা নিয়ে তো ইয়ে করতেছে।" আমি তো ওরে হসপিটালে ভর্তি করে আর কারো কাছে জিজ্ঞেস করার মতো তো নাই যে ওর বাবারে জিজ্ঞেস করে ভর্তি করামো না ওর ফ্যামিলির কারো জিজ্ঞেস করে ভর্তি করামো। ওরা তো কেউ টাকা দিব না। আমি ভর্তি করাইলেই হুম, কি পরে আমার চাচী আমাকে ও বাচ্চা থাকলে টাকা-পয়সা হইবে। উনি আমাকে অনেক হেল্প করছে আমার এই ছেলে হওয়ার পরে। হুম, পরে উনি হসপিটালে ভর্তি করাইছে। বলছে যে, একদিন ভর্তি রাইখা তারপরে ওর যে ইনজেকশন গুলা দেয় ওগুলা ক্যানুলা ফিট করে নিলে বাড়িতে গিয়ে দেওয়া যাবে। হুম, তো এখানে একদিন ছিলাম। ভর্তি থাকার পরে একজন শিশু ডাক্তার দেখছে। আবার দেখা ওর ওই পা গুলা দেখা তারপরে বলল যে, ওরে মানে ঢাকাতে যাইতে হবে না, কুমিল্লাতে একটা হসপিটাল আছে ওইখানে নিয়ে গেলে ওর পা গুলা যদি প্লাস্টার করা হয়, ছোট তো এখন ওর বয়স ছোট, হুম। তাহলে হবে। আচ্ছা। তারপরে ওইটা শুনে মনে হয় যে আমার কাছে একটু ভালো লাগলো। তারপরে আমি ডাক্তার দেখাইছি। দেখানোর পরে ওনারা বলতেছে যে ওর আগে নিউমোনিয়া ভালো হোক, হওয়ার পরে জ্বর ভালো হইলে তারপরে নিয়ে আইসেন। তারপরে ওইখানে একদিন থাইকা ওরে নিয়া আমি চলে আসছি বাড়িতে। আসার হুম, পরে ইনজেকশনগুলা দিছি। দেওয়ার ১ সপ্তাহ পরে ওর কিছুটা ভালো হইছে। এখানে আবার এই যে এত অসুস্থ, ওর বাবা, ওর ফ্যামিলির কিন্তু কেউ খবর নেয় নাই। আচ্ছা। সব আমি ইয়ে করতেছি মানে আমার ফ্যামিলিগত আমার বাবা-মাও না, আমার চাচী আম্মা আর আমি মিলাই এগুলা ইয়ে করতেছি। হুম, পরে ওই একটা ট্রমা সেন্টারে নিয়ে গেলাম কুমিল্লা। ওইখানে ডাক্তার দেখাইছি, হাড়ের ডাক্তার। উনি বলছে বইলা দেখছে, দেখা পাগুলা দেখে বলছে, "হ্যাঁ, ওকে ৫-৭ টা প্লাস্টার করাইতে পারলে তাহলে পাগুলা ঠিক হইতে পারে, ঠিক হুম। হবে। এখানে রেখে ঠিক হবে।" তারপরে ১ম প্লাস্টার। করানো হলো। হুম, তখনও কি ওর বাবা দেখছে ওকে? না, না দেখে নাই। তখনও দেখেনি। এখনো দেখে নাই। দেশের বাইরে। হুম। হুম, তারপর? তখন একেকটা প্লাস্টারে ৳৩,০০০ করে খরচ। শুধু প্লাস্টারটাই। আর আচ্ছা। বিজেড ওষুধ তো আছেই। মানে প্রতিবারই ৳৪-৫,০০০ মতো খরচ হইতো। হুম, তো সবগুলা টাকাই আমার ওই কাকাই দিছে। হুম, দেওয়ার পরে তো ১ম যখন ওরা বলতেছে যে, "না, এটা ঠিক হবে না। প্লাস্টার যতই করুক, যতই ডাক্তার দেখ" মানে বাড়িতে কেউ সাপোর্ট করে না। ওর ফ্যামিলি থেকে না। ওর দাদা-দাদি এমনি মাঝেমধ্যে ওই আমার যে ফুফু বিয়ে দিছে নিয়া, আমার ফুফুর বাড়ি আবার আমাদের কাছে। হুম, ওইখান থেকে ওরা খবর নেয়। তারপরেও আমার কাছে মানে আমাদের বাড়িতে আসে না বা খোঁজ হুম, খবর নেয় না। পরে ওইখান থেকে ওরা বলতেছে, "না, নেওয়ার দরকার নাই, করার দরকার নাই। এত টাকা-পয়সা কে দিব? ওর যদি ওর ফ্যামিলি ওর বাপে যদি দিতে পারে দেখ।" মানে এগুলা অনেক নানান ধরনের কথা বলতেছে। হুম। তারপরে তারপর? তারপরে যখন একটা প্লাস্টার করলাম, করার পরে দেখি যে পাটা এরকম ছিল তো এরকম বাঁকা ছিল, এরকম হইছে মানে একটু সোজা হইছে ১ হুম, ইঞ্চির মতো। হওয়ার পরে তারপরে দেখলাম না তারপরে আমার একটু ভালো লাগছে মানে মনটা একটু ইয়ে হইছে ভরসা পাইছি যে না যেহেতু একটু হইছে তাহলে আবার করলে হয়তো আরেকটু হইতে পারে। তারপরে এরকম করার পরে ৪ টা প্লাস্টার হয়ে গেছে। হওয়ার পরে একটা পা পুরোপুরিভাবে সোজা হয়ে গেছে। হুম, আরেকটা আর একটু বাকি রইছে। তারপরে ওনারা বলল যে, "এখানে আর হবে না। যেহেতু ৫-৬ টা কইরা লাইছে এটাতে আর করলেও এটা কাজ হবে না।" আচ্ছা। তারপরে জুতা দিছে বলল যে, "জুতাগুলা পরাও, পরাইলে দেখো আস্তে, আস্তে হয় কিনা।" তারপরেও ওনারা বলছে যে, "ঢাকাতে একবার ঢাকা শ্যামলীতে দেখাইতে হবে।" হুম, পরে আমি বলছি যে, "আমি কুমিল্লাতেই আমার চাচী আম্মারে নিয়ে" তখন আমি মানে রাস্তাঘাট চিনতাম না, বুঝতাম না। আমি মনে হয় যে ভয় করতো। আমি রাস্তায় বাইর হইলে আমার খুব ভয় করতো। হুম, তারপর আমার চাচী আম্মা নিয়া আসা যাওয়া করতো। তো একসময় হ্যাঁও অনেকটা বিরক্ত বোধ হয়ে গেছে। উনি আর যাইতেছে না। ওর টাকা-পয়সা তো ওর বাবাও দিতেছে না। প্রায় ২-২.৫ মাস হয়ে গেছে। ওর বাবা বলতেছে যে বেতন পায় না। আর ওরা বলতেছে যে না মিথ্যা কথা বলতেছে। বেতন পাইছে কিন্তু টাকা দিব না। টাকা দিব না এখানে এরকম হইছে দেখে ও এটা তোমার বাবার থেকে আদায় করব। হুম, এরকম বলতেছে। তো ও মাঝে মধ্যে ফোন দিয়া বলতো যে আমি যদি বেতন পাই তাহলে টাকা দিয়ে দেব। ৩ মাস হয়ে গেছে উনি নাকি বেতনই পায় না। তখন একটা সময় মনে হইতেছে যে না ও হয়তো বেতন পাইছে ঠিকই কিন্তু কামাই টাকা দিবে না। এরকম মানে আমাদের এরকম অবস্থা তো ওর ছেলে এরকম হইছে এজন্য টাকা দিব না। তখন আমি কান্না করতাম, শুধু কান্না করতাম। প্রত্যেকটা রাত্রে ওর মুখের দিকে তাকাইলেই আমার চোখের পানি পড়তো। ওর দিকে তাকাইলেই আমার চোখের পানি পড়তো। খুব কষ্ট হইতো তখন মনে হইতো যে আমার যে এরকম একটা লোকের সাথে বা এরকম একটা ফ্যামিলি
হুম আমার আর যে জায়গায় যাইতাম ওরে নিয়া ডাক্তারের কাছে সবাই বলতো যে মানে ও আমার বিয়ে হইছে সেটা কেউ অনেকেই বিশ্বাসই করতো না যে এতটুক একজন ডাক্তার বলছে যে একটা বাচ্চার ঘরেই একটা বাচ্চা জন্মগ্রহণ করছে তাহলে ওই বাচ্চা সুস্থ হবে কি করে। হুম তারপরে এরকম করতে করতে প্রায় ২ বছর ২ বছর কেটে গেছে। ওকে ২ বছর পরে ওদের বাড়িতেও যাই, আসা যাওয়া করি। ওদের বাড়িতে গেলে তো ওরে ফালাইয়া ২ বছর বলতে মাঝখান দিয়ে একটু ভুলে গেছি উনি যখন ওর বয়স ৮ মাস হয়ে গেল, তখন দেখি যে ও ওর ঘাড় ৮ মাসের বাচ্চা তো বসতে পারে, স্বাভাবিক বসতে পারে, হামাগুড়ি দিতে পারে। ও ওর ঘাড়ে সোজা শক্ত করতে পারে না। মানে খাড়া করলে নিলেও ঘাড় রাখতে পারত না, হুম পইড়া যায়। হুম তখন এটা নিয়ে আরেক মানে চিল্লাচিল্লি শুরু হয়ে গেছে বাড়িতে। কয়, "এটা জীবনও ভালো হইতো না। এটা পঙ্গু হইছে, পঙ্গু হয়ে থাকবো।" ওর দাদি এরকমভাবে হুম বলতেছে। তারপরে তো আমি যে কই যাম মানে এরকম মনে হয় যে আমি কই যামু? ওরে কি করলে ভালো হইবো? কোথায় নিয়ে গেলে ভালো হইবো? আমি এরকমই সবসময় ইয়ে করতেছি। তো পরে একটা সময় দেখি যে ওই আমাদের বাড়িতে আবার এক ফকির যেটা বলে ঝাড়াপাড়া, হুম আমার এক চাচিমা বলতেছে ওইখানে যাই দেখো মানে টাকা পয়সাও তেমন জোর নাই তুমি যে হসপিটালে নিয়ে দেখাইবা বা ঢাকাতে যাইবা ওইটা তো করতে পারবা না। আবার উনি বলতেছে যে উনি বেতন পায় না, মানে উনি টাকা দিত হুম ৩ মাস ৪ মাস ওরকম কিছু অনেক দিন পর পর। তো আমিও তো দিন ওরে নিয়ে কি করি কি খাওয়াই, ওর আবার মানে বুকের দুধ তেমন একটা পাইতো না। হুম মানে ও সবকিছু মিলে ও ভাত-টাত মানে যা পাইতাম তা দিয়েই মানে চালাই ওকে কোনোভাবে ওরে বাঁচাইলাম আরকি। হুম পরে ওইখানে যাওয়ার পরে ঝাড়ফুঁক দিছে। প্রায় ৬ মাস ওইখানে আসা যাওয়া করছি ওরে হুম নিয়া। করার পরেও দেখলাম যে একটু বসা শিখছে, বসতে পারে। তার মধ্যে ওর বাবা আবার ওইখান থেকে বলছে যে, "কুমিল্লাতে ভালো কোনো ডাক্তার দেখাও আবার ওরে।" যে আমি কিছু টাকা-পয়সা দিতেছি ওরা আবার ডাক্তার। তাই এর মধ্যে ওর বাবাও আবার তখন আমার হাতে ফোন দিছে। বলতেছে যে উনি একটা ভালো পর্যায়ে আসছে। তখন আবার নেট পাওয়া যেত কথাবার্তা। তখন হুম ২ দিন ১ দিন পর পরই হতো। ওরেও মানে ওর ভালো আবার ছবি পাঠাইছিলাম। ছবি দেখে মনে হয় যে ওর একটু মায়া লেগে গেছে। মানে তখন ফোন দিলেই ছেলের কথা জিজ্ঞেস করতো, কি করে ওর সুস্থ হওয়ার জন্য যা কিছু লাগে আমি দেব। এই মানে ওর ইয়ে করতো। হুম ফ্যামিলির দিক দিয়ে বলতো আমার শাশুড়ি যে, "টাকা-পয়সা দিতেছো ভালো হইব না। কি মানে টাকা-পয়সা ফানিতে ফালতাছো কি লাইগা?" ওইগুলা নিয়ে আবার ওদের সাথে ফ্যামিলিগতভাবে কথা কাটাকাটি হইতো। হুম তখন আবার সব চাপ আমার উপরে আসতো। উনি আবার আমার উপরে অনেক ইয়ে করতো। অনেক কথা শোনাইতো। হুম তারপরে উনি দিছে টাকা দেওয়ার পরে আমি আবার কুমিল্লা সিটি পাতে দেখাইছি শিশু ডাক্তার। উনারে দেখানোর পরে উনি ৫-৬ হাজার টাকার পরীক্ষা করছে। করার পরে রিপোর্ট দেখে বলতেছে যে, "না ওর কুমিল্লা ওর কোনো চিকিৎসা নাই। হুম ওকে ঢাকা শ্যামলীতে নিয়ে যাও।" হুম বলেন তারপরে তারপরে শ্যামলীতে বললাম যে, আমি তো ঢাকার কিছুই চিনি না। চেক ওরে করো ওরে আমি কি করে মানে ঢাকা আমি কিভাবে নিয়ে যাব? হুম আমি কোনো কিছুই চিনি না, বুঝি না।" তারপরে ওই নেওয়া এখানেই বন্ধ। আর ওই যে পা যে একটা বাঁকা ছিল, ওই পাটা বাঁকাই রইছে। ওইটা ও যখন আবার একটু বসতে পারে না, পায়ে যখন ভর দেয়, তখন ওই পা ভর দিতে, দিতে আবার অনেকটা বাঁকা হয়ে গেছে। হুম তারপর সবাই যে যেরকমভাবে বলতো, পঙ্গু, এইটা সেটা, ও মানে জীবনে বাচ্চাকে হাঁটতে নিয়ে পারবে সারাদিন না। কাটতো আপনার হুম। ও কি তখন ওর বয়স কত যখন আপনি এটা করছেন দৌড়াদৌড়ি ওর বয়স তখন ২ বছর। ২ বছর ও ২ তখন কি বছর একটু হয়ে গেছে। কথাবার্তা বলতে পারে না, ও বসাই কথাবার্তা বলতে শিখছে পারে না মাত্র। মানে বসতে পারে। ওর বসা শিখছে ১ বছরে। আচ্ছা আচ্ছা ১২ মাসে ওর বসা শিখছে। তারপরেও হামাগুড়ি দিতে পারে না, দাঁড়াইতে পারে না। মানে একেকজনে একেক ধরনের কথা। ও প্রতিবন্ধী ভাষাটা যখন বলতো, মনে হয় যে আমার মানে কলিজাটা আমার বাইরে হয়ে যাইতো। আমার এত কষ্ট লাগতো, খুব কষ্ট লাগতো। মনে হয় যে আমি তখন খুব কান্না করতাম, "আল্লাহ তুমি আমার ১ম সন্তানটা এরকম কেন? আমি কি পাপ করছিলাম? আমার কেন এরকম?" হুম তারপরেও যখন আস্তে, আস্তে একটা সময় ২ বছর হয়ে গেছে, তখন একটু, একটু হামাগুড়ি দেয়। তখন আমার এরকম মনে হইলো যে না, ও যেহেতু হামাগুড়ি দেয় তাহলে একদিন হাঁটাও শিখবে। হুম আমি ওর যা কিছু করা লাগে সবকিছু করতেছি। মানে যতটুকু কষ্ট যেখানে যেখানে বলছে সেখানেই যাইতাম। মহিউদ্দিন এটা পাঠাও আর এটা পাসওয়ার্ড কত এটা কিসির
ফোন করে পাসওয়ার্ডটা আমাকে ইনবক্সে পাঠাও। হ্যাঁ, বলে দেন তারপর? তারপরে ওরে যখন না ওর ২ বছরের মাথায় ২ বছর ৪-৫ মাসের মাথায় ওর বাবা আবার আসছে। এই ১ম দেখতে আসলো। হ্যাঁ, হ্যাঁ, দেখতে আসছে। তখন ১ম দেখছি। দেখার পরে ওর বাবা অনেকটা ও যেরকমই হোক বাপ-মার কাছে তো আর ইয়ে না। হুম, ছেলে-মেয়ে যতই পঙ্গু হোক বা যেটাই হোক, হুম। ছেলে-মেয়ের বাবা-মার কাছে তার ওর কাছে বাবা কি এটাই করলো সমান। দেখে ১ম? ওর বাবা দেখে খুব আদর করছে। ওর বাবা সারাদিনই ওরে কোলে নিয়ে রাখতো। ওর নিয়া খেলতো। মানে হুম, ওর বাবা খুবই আদর করছে দেখার পরে। আচ্ছা, যখন ওর ২ বছর বয়স হয়ে গেছে তখন ও মোটামুটি একটু ভালো পর্যায়ে আসছিল। মানে আচ্ছা, একটু স্বাস্থ্যটাও হইছে, একটু সুন্দর মানে স্বাভাবিক বাচ্চার মতো হইতে শুরু করলো। ওকে। কিন্তু ওই হাঁটা শিখতে পারে না। ও এমনি হামাগুড়ি দিতে পারে কিন্তু হাঁটতে পারে না, উইঠা দাঁড়াইতে পারে না। হুম, তারপর ওর বাবা আইসা উনিও সময় দিতে পারল না। তারপরে ওই শ্বশুরবাড়ির লোকেরা আমার শাশুড়ি মানে ওদের বাড়ি থেকে বলতেছে যে ও আবার বাচ্চা নেওয়ার জন্য। হুম, বলতেছে যে ও জীবনও ঠিক হইব না। তোমার একটা ভবিষ্যৎ আছে। তুমি ওরে দিয়ে কি করবা? তখন উনিও শুনলো ওদের কথা। শোনার পরে বলতেছে আমাকে যে, "না আরেকটা বাচ্চা নিলে ও ঠিক হয়ে যাবে।" হুম, তারপরে আমি তখনও বুঝি নাই যে আরেকটা বাচ্চা নিলেও ওনার আ কিছু টেস্ট করাতে হবে বা আমার কোনো সমস্যা আছে কিনা, কেন এরকম হইলো হুম, সেটা দেখার দরকার আছে না, এরকম কিছু না। আমি তখনও কিছু তেমন একটা বুঝি না। ওকে। তারপরে কি করলাম, হ্যাঁ, উনার কথা মতো রাজি হইয়া আবার মানে ২য় বার আবার প্রেগনেন্ট হইলাম। 2nd টাইম কনসিভ করলেন, হ্যাঁ? সেকেন্ড টার্ম তারপরে উনি ২ মাসে ২ মাস পরেই চলে গেছে আবার। হুম, তখন আমার প্রেগনেন্ট অবস্থা। এর মধ্যে ও হাঁটতেও পারে না। হুম, ওরে নিয়ে আরো বেশি মানে আমি আরো বেশি কষ্ট পাইতেছি। হুম, তারপরে আবার বাপের বাড়িতে চলে আসছি। আসার পরে বাবার বাড়িতে তো মানে তেমন একটা পাড়াপড়শির লোক ভালো চোখে দেখে না। হুম, সবাই এটা সেটা মানে অনেক ধরনের কথা আবার অনেকে এটাও বলে যে ওর দিকে হুম। মানে ভালোভাবে তাকাইতেও চায় না যে ওর দিকে তাকাইলেও মানে ওনাদের মানে কেমন একটা ইয়ে হয় হ্যাঁ, এরকম আমার সামনে এই কথাগুলো বললে তখন আমার মানে কি খুব কষ্ট হয় মনে হয় যে আমার ছেলেটারে দেখলে সবাই এরকম কেন কথা বলে। ততদিনে কি আপনার ছেলে মানে ওই কথাবার্তা বলা এগুলোর কোনো সিম্পটম নাই? কোনো না, সিম্পটমই নাই? মানে শুধু বাবা মা, মা একটু বলতে ডাকতো পারে? বাবা ডাকতো ওকে। এগুলাই বলতো, দাদু এমনি আমার নানু জানার জন্য ওর ডাকতো। বয়স কত এখন? এখন ওর বয়স ১১ বছর। ১১ বছর। আচ্ছা, ঠিক আছে, বলেন তারপর? তারপরে যখন ২য় বার ইয়ে হলাম, তারপরে ওই আমার ছেলেটারে আমার মা আর আমার বোনেরা দেখাশোনা করে। হুম, মানে আমি আমার মতো করে থাকি, ওদেরকেও ওরা দেখাশোনা করে। আমরা ধরে নিছি যে ও আর কোনোদিনও ঠিক হইব না, হয়তো কথাবার্তা কিচ্ছুই বলতে পারব না। হুম, তারপর যখন ৫ মাস হইলো তখন আমি আবার ডাক্তারের কাছে গেলাম, চেকআপ করলাম। করার পরে বলতেছে যে আপনার মেয়ে হবে। তখন আমার একটা ভয় যে যদি আবার এরকম হয় তখন আমি ওই ডাক্তারের সাথে বলছি যে, ম্যাডাম আমার এই সমস্যা, আমার বাচ্চাটা সুস্থ আছে কিনা সেটা দেখেন।" তো উনি বলল যে, "হ্যাঁ, একদম সুস্থ আছে আর বাচ্চা খুব ভালো আছে, বলিষ্ঠ মানে একদম ভালো আছে।" তারপরে তো আমি নিশ্চিত যে হ্যাঁ, ভালো আছে। তারপর উনার কাছে আমি প্রতি মাসে, মাসে গিয়ে চেকআপ করাইতাম, ডাক্তার দেখাইতাম। যেহেতু ১ম বাচ্চা এরকম হইছে, ২য়টার বেলা আমি একটু সাবধানী ছিলাম। ডাক্তার দেখাইতাম। দেখানোর পরে উনি করল। বলল যে, "না ঠিক আছে।" তারপরে যখন ৯ মাস হয়ে গেল তখন বলতেছে যে, "ওই ১ম টা তো সিজার হইছে, তখন আমার আবার পেট ব্যথা শুরু হয়ে গেছে।" হ্যাঁ, খুব পেট ব্যথা করত। তখন বলতেছে যে না আ মানে সময় ১ সপ্তাহ আগে থেকে ওর সিজার করাইতে হইব, অপারেশনে চইলা যাইতে হবে। হ্যাঁ, তারপর আমি গিয়ে আবার ১ সপ্তাহ আগেই ভর্তি হইছি। ২য় টার বেলা আবার উনি টাকা-পয়সা দিছে। আগে থেকেই দিয়ে রাখছিল যাতে কোনো সমস্যা না হয়। ওকে। তারপরে গেছি আমি হসপিটালে গেছি। যাওয়ার পরে তখনও আমার গার্ডিয়ান বলতে আমার বাপের বাড়িতে আমার উম ভাই তো ছোট। আমার বাবাও তেমন বোঝে না। হুম, আমার ওই কাকিটাই গেছে। উনি যাইয়া তারপরে কিন্তু শ্বশুরবাড়ির লোক কেউ আসে নাই। তখনও ওকে। কেউ আসে নাই। তারপরে মেয়ে হইল। মেয়ে হওয়ার পরে সবচাইতে অবাক বিষয় হচ্ছে এই জিনিসটাই যে ওর সেম ও যা ছিল বড় ছেলে, হুম, মেয়ের অবস্থাও তাই। হুম, তখন তো সবাই আবার ঘাবড়ে গেছে। মানে তখন আমারে আবার শোনায় না।
হুম আমি দেখছি যখন ওটিতে ছিলাম তখন দেখছি এমনি ওর মুখটা দেখছি খুব সুন্দর হয়েছিল, হুম কিন্তু ওর পাটা মোটামুটি ওর মতো আবার অতটা বাঁকা ছিল না, কিছুটা সোজাই ছিল, একটু নর্মাল ছিল ওর থেকে। হুম তারপরে ওর কাছে নিয়ে দিল, বললো যে ওরও সমস্যা আছে। হুম সমস্যা আছে, তখন তো আমার মা আবার খুব কান্নাকাটি শুরু করে দিল। কান্নাকাটি করতেছে, বলতেছে যে যে ওর কপালে কি এরকম কেন? তারপরে আমার মা বলল যে ওর এই অবস্থা, ওরে কে দেখবে, আর ওরে কে দেখবে? তারপর আমার শাশুড়িরা তো ওরাও কেউ আসে নাই তখন। হুম তো তারপরে ডাক্তার দেখাইলাম, ওরেও শিশু ডাক্তার দেখালাম। শিশু ডাক্তার দেখানোর পরে বলতেছে যে ওরেও ঢাকাতে নিয়ে যেতে হবে, শিমুলিতে দেখাও নিয়ে। এই আপনার দ্বিতীয় বাচ্চাটা, হ্যাঁ, দ্বিতীয় ওরও কি বাচ্চাটা একই ধরনের প্রবলেম? একই ধরনের প্রবলেম। ওকে, তারপর ও কি তারপরে ছেলে না মেয়ে হলো? মেয়ে হচ্ছে। মেয়ে হলো, আগেরটা ছিল ছেলে। হ্যাঁ, তারপর তারপর ওর বাবারে শোনাইছে, বাবারে শোনার পরে তো ও অনেকটা মানে ও আপসেট হয়ে গেছে। আপসেট, ও কান্না শুরু করছে আমার মার সাথে, খুব কান্নাকাটি করতেছে যে এরকম কেন হলো, এটা তো হওয়ার কথা ছিল না। সবাই বলতেছে যেহেতু প্রথম বাচ্চাটা, আমার এরকম বিশ্বাস ছিল আল্লাহ যেহেতু প্রথম বাচ্চাটা এরকম হয়েছে, হয়তো কোনো না কোনো সমস্যার কারণে আমার সমস্যা, তখনও আমি বলছি যে হয় আমার কোনো সমস্যা হয়েছে এই জন্য এরকম হয়ে গেছে, কিন্তু দ্বিতীয় বাচ্চা তো এরকম হওয়ার কথা না, ও এরকম হইলো কেন? হ্যাঁ আমি তো হসপিটালে কান্নাকাটি শুরু মানে কান্না করতেছি, আর আমার কান্না করতে করতে এক সময় অসুস্থ হয়ে গেছে, আমার একদম মনে হয় প্রেশার টেশার বাইরে, আমার একদম খারাপ অবস্থা। হ্যাঁ পরে আবার আইসিইউতে নিয়ে যাওয়ার কথা বলছিল, আমি মনে হয় ওইখানে একদিন ছিলাম। তারপর ওই মেয়ে ছিল, ও এরকম অসুস্থ হয়েছে, তার মধ্যে আবার ও নিঃশ্বাস নিতে পারে না, কান্না করে না, মানে ওর বলতেছে যে ওরে আলাদা শিশু হসপিটালে ভর্তি করা লাগবে। হ্যাঁ মানে সবটা মিলে খুব খারাপ অবস্থা ছিল। আমার মা তো কোন দিকে যাবে, কি আমার কাছে থাকবে, না আমার ওই বাচ্চা বড় ছেলে ওরে দেখাশোনা করবে, না কেউ ওরে হসপিটালে ভর্তি করছে, কোনটা করব? আর ওদের বাড়ি থেকে তো কেউ কারো কোনো পাত্তাই নেই। তখন বলল যে না, ডাক্তার দেখানোর দরকার নাই, ও এমনি যা ওষুধ দিছে ওগুলা বাড়িতে নিয়ে খাওয়াইলে হয়তো ঠিক হইতে পারে। তখন 5 দিন ছিলাম, থাইকা তারপর আবার বাড়িতে চলে গেছি। ওকে। যাওয়ার পরে সবাই একেকজন একেক জায়গায় গিয়ে কান্নাকাটি করে। একেকজনে একেক ধরনের কথা বলে। মানে ওইগুলা শুনতে, শুনতে মনে হয় যে আমি আর নিতে পারতেছি না। আমার মনে হয় যে আমি এক্ষণে ওরারেও দুনিয়া থেকে শেষ করে দিয়ে আমি নিজেও চলে যাই। আমার এগুলা শুনতে আর ভাল লাগতেছে না। হ্যাঁ, এই কান্নাকাটি করতেছি। শুধু কান্না, মানে কে কান্না করে? আপনার জামাই? আমি মানে কান্না করি। আপনি কান্না ওরে তো করছেন? এত কিছু শোনাইতে চাই না। হ্যাঁ, আর একটা সময় যখন লোকজন আসে, তখন আমি ওদেরকে নিয়ে দরজা বাড়ি দিয়ে ঘরে বইসা থাকি। মানে যাতে বাচ্চা-কাচ্চা না দেখে। না দেখে, আর দেখলেই তো নানান ধরনের কথা বলে। তো আমি ওদেরকে নিয়ে বাইরে না, আমি ঘরের ভিতরে দরজা বন্ধ করে বসে থাকি। এরকম করতে, করতে ওরও ২-৩ মাস চলে গেল। কোনো মানে ওর কোনো কিছুই বুঝি না। একটা আছে যে ও সুস্থ বাচ্চারা তো একটু লড়াচড়া করে। চ এটা কি ছোটটা না বড়টা? ছোটটা। ছোটটা। বড়টা তো ওই যে বইসা থাকে হামাগুড়ি দিয়ে বইসা, বইসা। ও তো হাঁটতেই পারে না আর ছোটটার অবস্থা আরো ১ম। খারাপ। ছোটটার অবস্থা তো আরো খারাপ। হুম, ও একদম মানে হাত পা একদম নরম আর চিকন। আচ্ছা। একদম চিকন, চিকন হাত পা, এটার বয়স কত এখন? নরম। এখন ওর বয়স ৮। মানে বাচ্চা কি আপনার ২ টাই নাকি আরো আছে? ২ টাই। ২ টাই। তারপর এই কি হলো? ২ টাই। কি করলেন? তারপর আর কি করব? মানে এরকমভাবে আমি মানে সবার কথাগুলা শুনতে, শুনতে মনে হইতেছে যে আমি আর পারতেছি না। পরে ওই ইন্ডিয়া একজন মানে ইন্ডিয়ার কাছে বলতেছে ওইটা বাসে যাওয়া যায় ইন্ডিয়ার সাথে বর্ডারের সাথে। বলল যে ওইখানে একটা ওষুধ দেয় হুম, পায়ের জন্য। ওইখানে গেলে নাকি পা ভালো হয়ে যায়। হুম। পরে উনার কথা শুইনা আমি আমার মারে নিয়া ওই আমার ছেলেরারে নিয়ে গেছি। ইন্ডিয়াতে? ইন্ডিয়ার বর্ডারের সাথে হুম, গাড়িতে করে গেছি। যাওয়ার পরে উনি কি করতেছে, কিছু পাতা ওষুধ দিল। ওই যেটা বলে আরকি মরার উপরে আবার হুম। মরারই মারে। তো গেছি ওইখানে, বলল যে ৪-৫ হাজার টাকার মতো খরচ হবে। কিন্তু পা ঠিক হয়ে যাবে। তো আচ্ছা। আমি এই কথাটা শুনে তখন আমার হাতে টাকা পয়সা নেই। আর ওর বাবাও তেমন মানে ওর যতটুকুই আরকি উনি বেতন প্রতি মাসে পাইতো না। ও খুব সীমিত ১৫,০০০ টাকার চাকরি করত। হুম, উনার খাওয়া খরচে ৫-৬ হাজার টাকা লেগে যাইত। আর উনি ৫-৬ হাজার টাকা মানে ৩ মাস ২ মাস পর, পর টাকা দিত। তো আচ্ছা, আমার কাছে তেমন কোনো টাকা পয়সা ছিল না। তখন কি করলাম, আমার একজন কানের দুল ছিল ছোট। আচ্ছা। আমি এই কানের দুলগুলা বিক্রি করে দিছি।
কানের দুল বিক্রি করে দিলেন? বিক্রি করে দিছি। আচ্ছা। দেওয়ার পরে তারপরে এই টাকাটা নিয়ে গেছি ওরে, যে ওষুধটা আনবো, ওরে হুম। তো ভালো করতে হবে। তখন গিয়ে দেখলাম যে না, আমি এক ধান্দাবাজের মধ্যে পড়লাম। উনি মিথ্যা কথা বইলা নিছে আমারে। মানে মিথ্যা কথা ওইখানে বলা কোনো নিয়েছে। আচ্ছা, ওইখানে কোনো ওষুধ দেয় না। আর ওষুধ ওইটা মানে ওই কবিরাজি ওষুধ। ওইটাতে কোনো টাকা পয়সা তেমন লাগে না। উনি আমার থেকে আগেই টাকাটা নিয়ে নিছে। আচ্ছা, আর আমিও মানে তেমন করি নাই, যাচাই করি নাই যে ওনার কাছ থেকে টাকাটা ওনার কাছে না দিয়ে আমি যেখান থেকে ওষুধ নেব ওইখানেই দেব। আচ্ছা, মানে উনি আমার জায়গা চিনে ঠিকানা দিয়ে বলছে যে অমুক জায়গায় যান, ওনার সাথে আমার পরিচয় আছে। আচ্ছা। সেটা বলে উনি আমার কাছ থেকে টাকা নিয়ে গেছে আর বলতেছে আমি আসতেছি, আপনি যান, আমি ওইখানেই থাকি। হুম। তারপরে গিয়ে দেখলাম যে না, উনি তো শুধু ওষুধের টাকাটা মনে হয় ১-১৫০ টাকা মনে হয় ওনারে দিছি। আর ওই ৫,০০০ টাকা আমি ওনারে দিছি, যে ওই লোকের আর কোনো খবরই পাইলাম না। আচ্ছা, উনি ওইখান থেকে পরে ওইখানে গিয়ে আমি যখন টাকা এই কথা শুনছি, তখন আমি মানে ওইখানে ইয়ের মধ্যে নার্ভাস হয়ে গেছি যে উনি এত বড় ইয়ে করলো। হুম। আর আমি ওইখান থেকে আসতে পারি না। মনে হয় যে আমি ওই রাস্তায় ভুলে গেছি। আসতে পারি না। আমার পরে একজন একটা লোক ছিল উনার সাথে। উনি আবার একটা গাড়ি রিজার্ভ কইরা তারপর আমারে বাড়িতে পাঠাই দিল আরকি। আচ্ছা, তারপর? তারপর আর ওইখানে যাই নাই। কি করব? কান্নাকাটি কইরা যে এত কষ্ট কইরা নিয়ে গেলাম। না হইতে আমার কানের দুলগুলা আমি বিক্রি কইরা গেছি। কোনো তো কাজ হইল না। তারপরে ওইখান থেকে আসছি একটা সময়ে। আমি আবার ওই আমার ছেলেরে যে জায়গায় নিতাম, ওই কবিরাজের বাড়িতে, ওইখানে গেছি। হ্যাঁ। যাওয়ার পরে উনি বলতেছে যে আপনার এই বাচ্চাগুলো এরকম কেন হইতেছে? এরকম কেন হইতেছে? আপনাদের কোনো সমস্যা আছে নাকি? আমি বললাম যে না হুজুর, আমার হাসব্যান্ডের কোনো সমস্যা নাই। সমস্যা আমার। আর এদিক দিয়ে তো সবাই আমারে কথা শোনাইতেছে। হ্যাঁ। বলল যে তোমার কারণে এরকম হইছে। আর শ্বশুরবাড়িতে তো আছে। এক পর্যায়ে উনারে বিয়ের প্রস্তাব দিতেছে সবাই। হ্যাঁ। হ্যাঁ, বিয়ে করো। তোমার এই বউ দিয়া কোনো কাজ হইব না। বাচ্চা-কাচ্চা কোনো তোমার একটা ভবিষ্যৎ, মানে সবাই ওনারে এটাই বুঝাইতেছে। হুম। আমার শ্বশুর, শাশুড়ি, শ্বশুর নাই, মানে বিয়ে করো শাশুড়ি। এটা আপনার জামাইকে মানে আপনার হাসব্যান্ডকে বোঝাচ্ছে হুম, এবং বিয়ে সমস্ত করো। দোষ আপনার বলতেছে। জি, আমার আচ্ছা, দোষ। ইটস ভেরি ইম্পোর্টেন্ট ইস্যু। হ্যাঁ, তারপর? তারপর বলতেছে না তুমি বিয়ে করো, বিয়ে করো। আর উনিও মন মানসিকতা তো আর সবসময় এক থাকে না। তখন আমি কান্না, মানে এক যে ছেলে-মেয়েদেরকে নিয়ে তারপরে উনারে নিয়েও টেনশন। যদি উনি সত্যিই যদি কিছু কইরা করে ফেলে, তখন আমি ছেলে-মেয়ে কোথায় যাব? ওদেরকে নিয়ে কি কোথায় করব? যাব? রাইট। কোথায় যাব? আমার হ্যাঁ। তো তখন মানে আমার তখন কান্না ছাড়া আর কিচ্ছু নাই। সারাদিন মানে ওদের মুখের দিকে তাকালেই আমি কান্না করতাম। হুম। শুধু কান্না, শুধু কান্না। আমার মা-বাবা মানে একটা পর্যায়ে আমার উপর খুব, মানে আমারে নিয়ে ওরাও খুব বিরক্ত হয়ে গেছে। এই আচ্ছা। দৌড়াদৌড়ি এটা সেটা শুনতে, শুনতে। তারপর কি করলাম, ওই কবিরাজের বাড়িতে গেলাম। যাওয়ার পরে উনি ওইখানে আবার একটা মহিলার সাথে আমার পরিচয় হইছে। হুম। তারপরে হওয়ার পরে উনি বলল যে এরকম, এরকম ঢাকাতে একটা চিকিৎসা হয় এরকম বাচ্চার। ওইখানে যান, দেখেন ঠিক হয়ে যাবে। তো আমি ঢাকার কথা শুনে আরো ভয় পেয়ে গেছি যে আমি ঢাকাতে কি করব? আমি নিজে ঢাকা যাব, ঢাকার যে একটা ডাক্তারের সাথে কথা বলবো বা ওইখানে যে খরচটা, ওটা তো আমার পক্ষে চালানো সম্ভব না। আর হ্যাঁ। আমি ঢাকায় কে নিয়ে যাবে? ২ টা বাচ্চার সাথে নিয়ে একজন তো দায়িত্ব হয়ে নিয়ে যেতে হবে। রাইট। আমি তো এটা চিনি না। তারপরে উনি বলল যে, "আপনি আমার সাথে যাইতে পারেন। আমি ওইখানেই থাকি। আমার বাচ্চারও এরকম সমস্যা। হুম। আপনি আমার সাথে আসেন।" তারপরে উনার ফোন নাম্বার রাখলাম। রাখার পরে উনার সাথে এমনি মাঝেমধ্যেই যোগাযোগ হতো। তখন ছিল উ রমজান ছিল। তারপর উনি বলল যে, "রমজানের পরে হসপিটাল খুললে তখন আমি আপনারে নিয়ে যাবো।" তো উনি আইসা পড়ছে। তারপরে আর উনার সাথে যেমন যোগাযোগ হয় নাই। হুম। আমার চিন্তাধারা একটাই যে আমি ঢাকায় গিয়ে কি করব? আমি অত টাকা পয়সা কিভাবে করব? উম খ ইয়ে করব কিভাবে? তারপরে এর ১-২ মাস আগে উনি আবার, আমার হাসব্যান্ড, উনি আবার কি করছে, ওইখান থেকেই মানে আ ওইখান থেকে উনি একটা অফার পাইছে যে আ কোন দেশের জানি, মানে ভালো একটা ভিসা পাইছে। হুম। বলল যে ওই ভিসাটা দিয়ে যদি উনি ওইখানে যাইতে পারে, তাহলে ওইখান থেকে, মানে উনার চিন্তাধারা ছিল উনি ওই কাজটা, চাকরিটা উনার ভালো না। বেতন খুব কম আর কষ্ট বেশি। আচ্ছা। তো উনি ওই চাকরিটা আর করবেন না। ওই চাকরিটা উম রাইখা উনি নতুন ভিসা দিয়ে ওইখান থেকে উনি অন্য দেশে যাওয়ার চিন্তা করছিল। তখন অ ওরা বলছে যে ভিসার দাম ৳৫,০০,০০০। তো উনি কি করলো, আমা ও উনি যা করছে, ইনকাম করতো,
সবগুলা সব 20,000 10,000 যখন যা পারছে 3 মাসের মধ্যে বলছে যে ভিসার মেয়াদ আছে 3 মাসের মধ্যে সবগুলা টাকা ক্লিয়ার করতে পারলে ওনারে দিয়ে মানে ওনারে নিয়ে যাবে অন্য জায়গায়। হুম পরে উনি ওই লোকটার তে নাকি ঢাকা মগবাজার থেকে বলছিল উনি। হুম তারপরে উনি মানে যখন যা করতো বেতন পাইতো তারপরে ওনার বাড়ির থেকে আমার ওই যে কাকার কথা বললাম ওনার কাছ থেকেও 50,000 টাকা ধার নিছে। বলছে যে আমি টাকাটা দিয়ে দেবো আপনারে 50,000 টাকা। তারপরে আমার কাকা অনেক করার পরে রিকোয়েস্টের পরে দিছে 50,000 টাকা। হুম দেওয়ার পরে উনি ৫-৬ লাখ টাকার মতো উনারে দিয়ে দিছে। কিন্তু কোনো ভিসা কাগজপত্র আর এই কথাটা উনি কারোরই বলে নাই। আবার উনি ছেলে-মেয়ে ওদেরকে নিয়ে কি করব? আমি তো সারা জীবন ওদেরকে টানতে পারব না। আর একসময় এখন হয়তো আমার মা আছে, বোনেরা আছে, ওরা দেখাশোনা করতেছে। ওদের যখন বোনেরা বিয়ে-শাদী হয়ে যাবে, আমার মা তো আর সবসময় দেখব না আমারে। হুম তখন আমি কি করলাম যে আমার তখন একটাই হইছে যে না একটু সাহস হইছে না আমি ঢাকাতেই যাই। যেহেতু ডাক্তাররা বলছে যে ঢাকায় গেলেও ভালো হবার সম্ভাবনা আছে তখন আমি ঢাকাতে চলে গেছি। চলে যাওয়া বলতে তখন আমার একটা ছোট্ট চেইন ছিল। আমার বিয়ের গয়নাগুলা, একটা হুম চেইন আর ওই কানের দুলগুলা। তখন আমি ওই চেইনটা বিক্রি করে দিছি। আচ্ছা, ওই তারপর? চেইনটা আবার বিক্রি করে দিছি। আমার মা মানে আমার সাথে রাগ করছে যে একবার গিয়ে এরকম হইছে। তুমি কিছুই পাওনি। ওনারে আবার কোন বিশ্বাসে উনি আমার পরিচিত। মানে ওইখানে গিয়ে পরিচিত হইছে। উনারে আমি বাড়িঘর কিচ্ছুই চিনি না। মুখ বিশ্বাসে। তারপরে বলতেছে যে ও যদি তোমারে নিয়ে আবার কোথাও রাইখা যায় বা টাকা-পয়সা নিয়ে যায় তখন কি করবা? হুম পরে আমি বলতেছি যে যা হওয়ার হোক আমি একবার দেখে আসি গিয়া। তারপরে আমার ওই চেইনটা আবার বিক্রি করে দিলাম। দেওয়ার পরে হুম তারপরে ওই টাকা দিয়ে আমি ওদেরকে নিয়ে গেছি। নেয়া নেয়ার পরে উনার সাথে গেছি, মহিলার সাথে গেছি। যাওয়ার পরে তারপরে ওইখানে ঢাকা ওইটা প্রেস ক্লাবে সেগুনবাগে গেছি। হুম ওইখানে আসছি। আসার পরে তো উনি ডাক্তার দেখছে। দেইখা বলতেছে যে হ্যাঁ, ওরা মানে মেয়েটার কথা তেমন একটা সিউরিটি দেয় নাই। বলছে যে ছেলে আপনার ঠিক হবে, পাও ঠিক হবে, ও হাঁটতে পারবে। পা ঠিক কথা বলছে, বলছে যে এখানে ভর্তি থাকতে হবে। হুম তো ভর্তি থাকতে হবে বললাম যে কতদিন? কতদিন না বলেন কত বৎসর। তখন আমার মনে হয় যে কত বৎসর আমি ভাবলাম যে ১৫ দিন কিংবা না ১ মাস হতে পারে। হ্যাঁ তারপর উনি বলতেছে যে এটা ১ মাস আর ৬ মাসে কিচ্ছু হবে না। আপনার কম করে হলে ১ বছর থাকতে হবে হুম হসপিটালে। তারপরে বললাম যে ওই ১ বছর হসপিটালে থাকা, এটার খরচ, তারপর তো মানে এত টাকা-পয়সা আমি কোথা থেকে আনবো? তারপরে উনারা বলল যে ৩,০০০ প্রতি মাসে অ হসপিটালের বিল ৩,০০০ আর আপনার খাওয়া থাকা প্রতি মাসে ৫-৬ হাজার টাকার মতো খরচ হবে। হুম এটা বলল। তারপরে বললাম যে আমি নিয়ে আসছি মাত্র ১০,০০০ টাকা। ১০-১২ হাজার টাকার মতো নিয়ে গেছি। আমার এটা ২ মাস তো কিছুতেই হইব না। তারপরে ওইখানে গিয়ে ওনারা করল। প্লাস্টার করলো ১ মাস থাকলাম। প্লাস্টার কইরা আবার করছে। তারপরে ও খুব কান্না করতো। তখন পাটা অনেকটা শক্ত হয়ে গেছে ছেলেটার। হুম শক্ত হওয়ার পরে বলতেছে যে না ওর পা শক্ত হয়ে গেছে, অপারেশন করতে হবে। হুম তারপর ভাবলাম যে অপারেশন তো আর কিছুতে করা যাবে না। কারণ অপারেশনের খরচ বলল যে শ্যামলীতে আইসা করতে হবে। আমি বলছি যে আমি যদি কিছু করতে হয় এখানেই আমি আর কোথাও যাইতে পারবো না ওদেরকে নিয়ে। হুম তারপর ওনারা যাক শক্ত হয়ে গেছে তারপরও ৩ টা প্লাস্টার করছে। করার পরে পাটা অনেকটাই ভালোর দিকে আসছে একটু। পরে জুতা দিছে পায়ের, এক ধরনের বেল্ট দিছে। বলছে যে এগুলা করতে থাকেন আর ব্যায়াম থেরাপি এগুলা চলবে। হুম আপনি থাকেন, থাকলে আস্তে, আস্তে হয়তো ঠিক হইতে পারে। তারপর আমি ওই ২ জনকে নিয়েই থাকতেছি। ওদের চিকিৎসা চলতেছে। ওর বাবাও ফোন দেয়, প্রতিদিনই ফোন দিয়ে খোঁজখবর নেয়। ভালো উনি এগুলা করতো, জিজ্ঞেস করতো। টাকা-পয়সা উনি দিত না। তারপর? ৩-৪ মাস উনি কোনো টাকা-টুকা দেয় নাই। আমি ওই হুম আমার মানে চেইন বিক্রি করার টাকা দিয়া আর আমার বাড়ি থেকে কিছু টাকা নেয়া তারপরে এগুলা চিকিৎসা চালাই দিতেছি। হুম তারপরে কি করলো ৩ মাস থাকার পরে দেখলাম যে না আমার ছেলে একটু দাঁড়াইতে পারে। ও একটু দাঁড়ানো শিখতেছে।
তখন আমার আরেকটু বল ভরসা হইলো যে না, ও যদি হাঁটতে পারে তাহলে আমার যত কষ্টে হোক ওর বাবারে বইলা তারপরে আমি আবার কিছু ২ মাস থাকার আবার কিছু টাকা ইয়ে করলাম। করার পরে তারপরে এরকম করতে, করতে ৬ মাস হয়ে গেছে। ৬ মাস থাকার পরে দেখি না ছেলে নিজে ওর পাটাও অনেকটা ঠিক করে পারতে পারে। ও হাঁটতেছে, মানে একটু ১টা ২টা কাইক দিতেছে, হুম, উইঠা দাঁড়াইতেছে, হাঁটতেছে। তখন আমার যে কি পরিমাণ ভালো লাগছে আমি এটা কারোরে বইলা বুঝাইতে পারব না। অনেক খুশি লাগছে, অনেক আনন্দ। আমার মনে হয় যে খুশিতে আমি সবার কাছে দৌড়াইয়া বলি হুম, যে না, আমার ছেলে সুস্থ হইছে। আমার এই ছেলেরে নিয়ে কত মানুষে কত কথা বলছে। আমার এক জেঠি আম্মা বলছে যে, "তোর ছেলে যদি হাঁটতে পারে তাইলে আমার বাম হাত দিয়া তালগাছ উঠবে।" হুম, মানে এই কথাটা তখন আমার মনে হচ্ছে না, আমি আমার জেডিরে এবার বলতে পারলাম যে না, আমার ছেলে তো হাঁটা শিখছে। হুম, ও তখন হাঁটা শিখছে, কথাও টুকটাক বলতে শিখতেছে। মা, মা, বাবা, মানে ও ছোট, ছোট ভাষাগুলা বলা শিখছে। ওগুলা বলতে পারে। হুম, তারপর ও মেয়েও তো ওর ঘাড় রাখতে পারতো না, বসতে-টসতে পারতো না। তখন একটা পর্যায়ে গিয়া ৬ মাস থাকার পরে দেখি যে না, মেয়েটাও একটু ভালোর দিকে আসছে। ও একটু মানে শক্ত, শক্ত হইছে, হাত পা গুলা শক্ত হইছে। ও মানে ধইরা দাঁড় করাইলে দাঁড়ায়, বসা শিখছে। তো ওইখানে আমি ৩ বছর ৪ বছর কাটাই দিছি ওইখানে। একটানা ৪ টা বছর ছিলাম ওই হসপিটালে। থাকার পরে ও আমার ছেলে একদম সম্পূর্ণভাবে এখন হাঁটতে পারে। আর মেয়েটা তো এখন এর মধ্যে আবার ওর বাবা আসছে দেশে। আসার পরে ২০১৮ সালে তখন। ওর বাবা আসার পরে আবার আমি বাড়িতে চইলা যাই। যাওয়ার পরে ও উনি ৩ মাস ছিল। থাকার পরে তারপরে আবার উনি চইলা যাওয়ার পরে আমি আবার বললাম যে না, আমি মেয়েটারে নিয়ে আর কিছুদিন থাকি, দেখি ওরে কিছু করতে পারি কিনা। হুম, তারপরে কি করলাম, মেয়েরে নিয়া আবার চইলা আসছি। না, ওই মাঝখান দিয়ে আবার ওর আবার মানে ওর বয়স হারে বুদ্ধিটা ওর বাড়লো না। মানে ওর এটা নাকি বলে বুদ্ধি প্রতিবন্ধী, ডাক্তার দেখাইছিলাম। হুম, তো উনারা বলল যে ও বুদ্ধি প্রতিবন্ধী। ও মানে আস্তে ধীরে হয়তো সময়ের সাথে, সাথে একটু ভালোর দিকে আসতে পারে না। একেবারে ও স্বাভাবিক বাচ্চার মতো বুদ্ধিতে আসবে না। তারপরে ও মাঝখান দিয়ে আবার ওরে দেখাইছিলাম, ডাক্তার দেখাইছিলাম। এই ধানমন্ডি, ধানমন্ডি সেন্টার হসপিটালে শিশু বিশেষজ্ঞ ডাক্তার দেখাইছি। ১ম এ মেয়েটারে দেখাইছি। হুম, মেয়েটারে দেখানোর পরে উনি এ দিল, ২ টা টেস্ট দিল। দেওয়ার পরে টেস্টগুলা করাইছি। ওর ব্রেইনে আছে, বলল যে এফেক্ট হইছে, ওর এই এফেক্টের কারণে এরকম। তারপরে তখন কিন্তু ডাক্তারের সাথে আমার ছেলের কথা কিছু বলি নাই। হুম, যখন দেখলাম যে মেয়েটার একটু ভালোর দিকে, তখন ভাবলাম যে না, এবার একটু ছেলেটারও দেখাই উনারে। আর উনি তো মানে অনেক বিজেরটা অনেক চার্জ বেশি, সেজন্য আর দেখাই নাই। তারপর ছেলেটারে নিয়ে গেছি। নেওয়ার পরে উনি মানে ২ জনরে দেইখা অনেকটা অবাক হয়ে গেছে যে একই মানে একই ধরন ২ টা বাচ্চা নিয়ে আপনি সামলান কিভাবে? আর ২ টা বাচ্চা এরকম কেন হইলো? হুম, মানে উনার মানে কয়, আমি এত পেশেন্ট দেখি কিন্তু এরকম ২ বাচ্চা এক মানে ভাই-বোন এরকম হয় সেটা আমি দেখি নাই। হুম, তো ওদের সমস্যাটা কিসের কারণে হইছে? তারপরে উনি জিজ্ঞেস করলো যে আপনাদের কোনো আত্মীয়স্বজনের মধ্যে বিয়ে-শাদী হইছে কিনা? উনার ব্লাড গ্রুপ কি? এগুলা হুম, জিজ্ঞেস করলো। তারপরে আমি বললাম যে না, ওর ব্লাড গ্রুপ ও পজিটিভ, আমারও ও পজিটিভ। তো উনি বলল যে ও পজিটিভ হইলে কারো সমস্যা হয়, আবার কারো হয় না। হুম, তো ওই দিক দিয়ে কিন্তু ফ্যামিলি থেকে বলতেছে যে ওনারে এবার বিয়ে করাইবেই। মানে এক পর্যায়ে ওনার বিয়ে, এই বাচ্চাগুলা দিয়ে কিচ্ছু হবে না, ও সুস্থ হইব না। আর মানে আমাদের দুজন ছাড়াছাড়ির মাধ্যমে তারপরে একটা পর্যায়ে আমারও খুব লাগতেছে যে আমার কারণে হয়তো ২ টা বাচ্চা এরকম হয়েছে। উনি যদি আবার দেশে আসে হুম। তাহলে আমি নিজেই যদি উনি মত থাকে তাইলে আপনি নিজেই বিয়ে করে দিবেন। বিয়ে করে দেব। কারণ হুম, ওরও তো একটা ভবিষ্যৎ আছে। হুম, আর উনি ছোটবেলা থেকে অনেক কষ্ট করতেছে। মা হারা, বাবা হারা। তো উনারও তো একটা ভবিষ্যতের দরকার, একটু ভালো থাকার দরকার। সেটা ভাইবা আমি বলতেছি না, উনি যদি এবার দেশে আসে টাকা-পয়সা মোটামুটি অনেকটাই খরচ করছে ছেলে-মেয়েদের পাশে। হুম, আমার এরকম একটা চিন্তা ভাবনা ছিল। তারপরে ওই যখন ওদেরকে ডাক্তার দেখাইছি, তখন উনারা বলল যে উনি বলল যে আপনার একটা টেস্ট করানোর দরকার।
যে কে এরকম হয়েছে কিসের থেকে সেটা আমি দেখব। পরে ছেলেরও করাইছে, মেয়েরও করাইছে। একটা টেস্টের দাম 28,000 টাকা করে। আচ্ছা। যখন আমি এটা শুনছি যে তারপর ওনারে বলছি, ওর বাবারে বলছি যে 28,000 টাকা একটা টেস্ট। তখন হুম। উনি বলল যে মেয়েরটা করাও। তারপরে হ্যাঁ, মেয়েরটা করাইছি। করানোর 2 মাস পরে আবার এটা রিপোর্ট আসতে 2 মাস লাগছে। তখন উনি রিপোর্টটা দেখে বলছে যে হ্যাঁ, ওদের যে বুদ্ধি বিকাশ, ওরা যে হাঁটাচলা করবে, ওদের রক্তের যে জিনগুলো আছে না, ওইগুলা নাই। মানে ওরা যেটাতে স্বাভাবিকভাবে বড় হইব বা সুস্থ আচ্ছা, হইব, তো কোনো সমাধান বলছে? না। কোনো সমাধান এটা যে মেনে নিতে হবে আপনাকে। এটাই জিনগুলা নাই। তারপরে আবার ছেলেরে নিয়ে গেছি, তারপর একই টেস্ট আবার ছেলেরে দিছে। আচ্ছা, আমি আপনাকে কয়েকটা কোশ্চেন করি, হ্যাঁ? আমি তো গল্পটা এতক্ষণ ধরে শুনতেছিলাম। আমি আমি আপনার জন্য দোয়া করি। 2-3টা বিষয় আছে এখানে। এখানে একটা জিনিস মনে রাখবেন, আমাদের যারা সমাজে মোটামুটি শিক্ষিত বলতে বলে একাডেমিক এডুকেশন যাদের আছে, তাদের লেভেল অফ থট আর এই যে আজকে আমার সামনে যিনি বসে আছে, আপনার ক্লাস 8 পর্যন্ত পড়াশোনা, রাইট? জি। ওনার লেভেল অফ থট এবং একই সাথে ওনার যে সামাজিকতা, সেইখানে এইরকম 2টা ফিজিক্যালি চ্যালেঞ্জ 2টা বাচ্চাকে নিয়ে দিন কাটানো, এটা একরকম না। তো সেই জায়গাটা থেকে আমি একটু অন্যভাবেই তার সঙ্গে কথা বলতে চাই। বাট তার আগে আপনি আমাকে একটু বলেন, আপনার বাচ্চা 2টার বর্তমান কন্ডিশন কি? বর্তমান মেয়েটা একদমই খারাপ অবস্থা। ও হাঁটাচলা একদমই এখন করতে কথাবার্তা পারে বলে না। না? কথাবার্তা বলে ও না। কি বোঝে? কি কোনো কমিউনিকেশন? কোনো না, কিছু বোঝে না? না কি কোনো করে ও কিছু বলে সারাদিন না। রুমের মধ্যে পড়ে থাকে? বসে থাকে। ওকে নিয়ে আবার আমি একটু আমি সামনে থাকলেও ভালো লাগে মনে হয়। আমার সাথে খেলে, কিছু বলতে চায়। আচ্ছা, তো ওকে নিয়ে আপনি বাইরে হইতে পারেন? বাসার বাইরে হন? ওকে তো আজকে নিয়ে আসছি এখানে। আচ্ছা, নিয়ে ওকে নিয়ে আসছেন। আসছি। ওকে আমি যেখানে যাই ওরে নিয়ে যেতে হয়। আচ্ছা, মানে নিয়ে বাসায় ওরে দেখার মতো তো কেউ নাই। ওকে। আর না, সেটা তো অন্য ইস্যু। আজকে এখানে নিয়ে আসছেন। কিন্তু ওকে নিয়ে আপনি কি হাঁটাচলা করতে পারেন? বাইরে বাইরে বেরোতে পারেন? ওকে একটু বাইরে বের করে একটু হাঁটানো করা, পুরা দুনিয়াটা দেখানো, বাড়ির আশেপাশে দেখানো, এগুলো করেন রেগুলার? হ্যাঁ, বাড়িতে করি এগুলো। ওই যে হসপিটালে ছিলাম তখন উনারা ব্যায়াম দেখাই দিছে, বলছে যে যদিও থেরাপিটা না দেওয়া যায় তাহলে এখন ব্যায়ামগুলা আপনি ওকে দিতে কিভাবে নিয়ে হবে। হাঁটেন? কোলে করে নিয়ে হাঁটেন নাকি ও হাঁটতে পারে? ওকে আমি বাইরে যখন যাই তখন কোলে করে নিয়ে যাই। কোলে করে নিয়ে যান। ওর আর বয়স কত? ওর বয়স এখন 8 বছর। আর ছেলেটা? ছেলের বয়স 11 বছর ও হাঁটতে চলতেছে। পারে? ও এখন হাঁটতে পারে। ও এখন হাঁটতে পারে। উম, আপনার এ- জামাই যিনি, মানে হাজবেন্ড যিনি, উনি বিয়ে করেছে? না, উনি কোথায় আছে? উনি এখন দেশে আছে। দেশে আছে। উনি আপনাকে নিয়ে সংসার করছে? করছে। খুশি উনি ছেলে মেয়ে এইগুলো বিষয় নিয়ে আপসেট থাকে নাকি বিয়ে করতে চায়? ওনার তো ওখানে ওই পর্যায়ে নাই। কি? আমার আরেকটা কথা এখানে একটু বাকি আছে। তো ওদের যে পরীক্ষাটা 2টা করছি, তো 2 জনের যে একই সমস্যা দেখছে। তো উনি ওই ডাক্তারে আবার আমাকে ওই জায়গায় নিউরোজেনে পাঠাইছে। ওনারা বলছে যে আপনিও পরীক্ষাটা করেন। মানে এইগুলা টেস্ট ওর বাচ্চাগুলা 2 জনে এরকম কেন হলো, এই সমস্যাটা কেন হলো সেটা আমরা দেখতে চাই। তারপরে আমার টেস্টগুলা করাইছে। তা ওই টেস্টটাও 30,000 টাকা। আমি বললাম যে 2 জনের টেস্টগুলা করাইছে, আমার আর সম্ভব না যে আমি ওই 30,000 টাকা দিয়ে আমার টেস্টগুলা করাবো। তারপরে উনি বলল যে ঠিক আছে ওইটা দিয়ে আমরা মানে এরকম কি হয়েছে ওনার বলল যে এটা আমাদের দেখার দরকার। হাজবেন্ডের প্রবলেম ধরা পড়ছে, তাই তো? জি। যে আপনার হাজবেন্ডের ফিজিক্যালি কোনো প্রবলেম আছে যে কারণে বাচ্চাটা এরকম হচ্ছে। এটা কে বলেছে? ডাক্তার বলেছে? হ্যাঁ, ডাক্তার বলছে আচ্ছা। যখন মেডিকেল সায়েন্স নিয়ে আমি আপনাকে কিছু বলবো না। মূল কথা হচ্ছে যে আপনি গল্পটা কেন বললেন আজকে এখানে, আজকে রেডিওতে মানুষের সামনে গল্পটা কেন বললেন? গল্পটা এজন্যই আমার বলা যে আমার অনেকে এই সমাজে আছে যে মেয়েদের সমস্যাটাই আগে দেখে, পুরুষদের যে সমস্যা থাকতে পারে সেটা বোঝে না। বোঝে না, ট্রু। একবারের জন্য ওরা বলল না যে ওদের বাবারও তো সমস্যা থাকতে পারে, যেহেতু বাচ্চাগুলো এরকম হয়েছে, ও তো আর আমি হাতাই বানিয়ে নিয়ে যায় নাই, বা আমার সমস্যা হইলেও তো একজন হইতে পারে আমার সমস্যার কারণে, দুজনে কি আমার সমস্যার কারণে হয়েছে সেটা আমি মানে আর যদি একটা আমরা ভুল করছি যে প্রথম বাচ্চাটা যখন দেখলাম যে অসুস্থ, যদি আমি ওই টেস্টগুলা বা কোনো ভালো ডাক্তার দেখাইতাম তাহলে কোনো টেস্টের দ্বারাতে হয়তো ওনার সমস্যাটা ধরা পড়তো, তাহলে এটার কোনো চিকিৎসা আছে কিনা বা ওনারা একটা পরামর্শ দিত, দেওয়ার পরে তারপরে দ্বিতীয় বাচ্চাটা নিতাম, তাহলে আমার এই কষ্টটা এখন যে ভোগান্তিটা হইতেছে সেটা আমার হইতে হতো না। তা আমার মতো ভুল যেন আর কেউ না করে, মানে একটা বাচ্চা যেহেতু দেখছে এরকম, তাহলে নেক্সট টেস্ট না করে ডাক্তারের কাছ থেকে এনশিওর না হয়ে দ্বিতীয় বাচ্চা যাওয়াটা উচিত ছিল না। আচ্ছা, না আমি সেটা। আপনাকে এখন যে কথাটা বলি সেটা হলো যে নিজেকে বুঝ দেন কিভাবে?
নিজেকে বুঝতে তারপরে একটা সময় যে আমি এটা মাইনা নিছি যে থাক আমার আল্লাহ দিছে হয়তো আমার ইমান পরীক্ষা করতেছে, আমার মন পরীক্ষা করতেছে। একসময় ঠিক ওরা মেয়েটার কথা ভাবে না, ছেলেটা যদি ভালো হয় ওরে দিয়ে আমার আশা। আবার ওনার যে সমস্যাটা পরবর্তী কোনো বাচ্চা কনসেপ্ট হইলে একই রকম বা এর থেকে খারাপও হইতে পারে। মানে আপনার হাজবেন্ডের? জি। হ্যাঁ, সো ওর আপনার বাচ্চা বাচ্চা নেওয়াটা উচিত হবে না, উচিত ডাক্তার হবে বলে না। আর দিয়েছে। এটার যে কোনো চিকিৎসা সমাধান ওইটাও না, ও বাহিরে ছাড়া আপনাকে এটা একটা প্রশ্ন করি, খুব রাফ প্রশ্ন। আপনার হাজবেন্ড তো চিন্তা করছিল বা আপনিও চিন্তা করছিলেন আপনার হাজবেন্ডের জন্য, যে ঠিক আছে ও আসলে আর একটা বিয়ে দিয়ে দিব। এখন যদি উল্টা হয় বিষয়টা, আপনি আপনার হাজবেন্ডকে ছেড়ে দিয়ে আপনি আরেকজনের সাথে সংসার করেন, উল্টা হওয়ার তো কোনো নাই। আমি আপনাকে প্রশ্নটা করছি, আপনার সেখানে উত্তরটা কি? হাজবেন্ডের ক্ষেত্রে যদি এটা হইতে পারে, আপনি ওয়াইফ হিসেবে কেন ডিসিশন নিতে পারবেন না? এটা তো আমাদের ধর্মেও পারমিশন দিছে। না, আমি এটা করতে পারবো না। কেন পারবেন না? কেন পারবো না? কারণ আমি এই বাচ্চা ২ টা ছাড়া আমার আর মানে আমার সামনের দিকে আর কিছু না। ওরা আমার সাথে একদম মিশে গেছে। ওর আমি বাবা আপনার নাম যেন হয়তো কি বলতেছিলেন? শেফালি। শেফালি, আমি একটা কথা বলি, আপনাকে এই প্রশ্ন করার পেছনে কিছু কারণ আছে। আল্লাহ পৃথিবীতে মানুষকে বানাইছেই এই বাপের মধ্যে এতটুকু মায়া দিয়ে, মায়ের মধ্যে এতটুকু মায়া দিয়ে, এবং আল্লাহ পৃথিবীতে মানুষকে বানাইছে এই কারণে এইভাবে, যাতে করে পৃথিবীতে এই আপনার গর্ভে যে 2টা সন্তান আসছে, এরকম সন্তান আসলেও যাতে মায়ের মমতা থেকে বঞ্চিত না হয়। আপনি যে উত্তরটা দিলেন সেটাই অনেক মায়ের জন্য সত্য। এখন কথা হচ্ছে, আপনার এই গল্প থেকে অনেক কিছু শেখার আছে। আমরা আমাদের সোসাইটিতে আপনি যে ধরনের ক্লাসে বসবাস করেন, সেখানে আসলে ধর্মীয় মূল্যবোধ খুব প্রকট। ধর্মীয় মূল্যবোধের কথা যদি বলি, ধর্ম বিশ্বাস করি আমরা, এবং আপনার সাজ পোশাক সমস্ত কিছু দেখেই মনে এখানে হচ্ছে। ভাইয়া আরেকটা কথা বলতে চাই যে ওনার যে সমস্যাটা তখন ওনারা বলছে যে ওর এই ভাইরাসটার কারণে ওনার শরীরে আরো এফেক্ট হইতে পারে। সো আমি আপনাকে যে কথাটা বলবো সেটা হলো যে, ধর্মীয় মূল্যবোধের জায়গাটা থেকে আপনি আপনাকে নিজেকে যে বুঝটা দিয়েছেন সেটাই যথেষ্ট বুঝ, যে না, 2টা সন্তান আল্লাহ আমাকে দিয়ে ইমান পরীক্ষা করতেছে। হ্যাঁ, এভাবেও আপনি যদি চিন্তা করেন, সেটার প্রতিদান নিশ্চয়ই আল্লাহ আপনাকে দিবেন। সো এটার পরে আর কোনো অ্যান্সার নাই যারা বিশ্বাসী। আর সামাজিকতার জায়গা থেকেও যদি চিন্তা করি, সেটা হচ্ছে যে আসলে মনুষ্য জীবন কিন্তু খুব অল্প সময়ের। একটা চিন্তার জায়গা আছে যে আপনি যখন বাঁচবেন না, যখন দুনিয়াতে থাকবেন না, তখন বাচ্চা 2টার কি হবে? কি হবে সেটাই। সেক্ষেত্রেও ধর্মীয় মূল্যবোধের জায়গা থেকে একটা অ্যান্সার আছে। সেটা হচ্ছে, রিজিক নিয়ে কখনো নিজে টেনশন করা যাবে না, রিজিক আল্লাহর হাতে। পাথরের ভিতরের পোকাকে যদি আল্লাহ খাওয়াইতে পারে, পাথরের ভিতরে পোকা থাকে, হ্যাঁ, সেই পোকার রিজিক যদি আল্লাহ দিয়ে থাকে, তাহলে আপনার বাচ্চা 2টারও রিজিক আল্লাহ ব্যবস্থা করে দুনিয়াতে পাঠাইছে। এটা আপনাকে বিশ্বাস করতে হবে। ইমান মানে কি? ইমান মানে হচ্ছে একদম আগাগোড়া পর্যন্ত বিশ্বাস, তাই না? তো এইটা আপনাকে বলবো আমি। আরেকটা হচ্ছে যে, এমনও তো হইতে পারে, যেহেতু আপনি বিশ্বাস করলেন, ওই ধর্মীয় মূল্যবোধের জায়গা থেকেই বলি, যে এই 2টা বাচ্চাই আপনার ভবিষ্যৎ জান্নাতের জন্য উসিলা হয়ে যাবে। হইতে পারে না? সেটাই। আপনি দুনিয়াবি অনেক কষ্ট করবেন, আমি জানি। আপনার হাজবেন্ডের অবস্থা বা সমস্ত কিছু মিলাই আপনার অবস্থা খুবই ভয়ানক। কারণ আমরা যারা বিভিন্ন রকমের রোগে ভুগি, তারা কিন্তু ধরেন রোগে ভুগতেছি, ডাক্তারের কাছে যাচ্ছি, সমাধান হয়ে যাচ্ছে, হ্যাঁ, বা ওই পার্টিকুলার রোগ থেকে আমরা বের হয়ে আসতেছে। কিন্তু আপনি তো বাচ্চার জন্মের পর থেকে আজ পর্যন্ত প্রতিদিনই আপনি ফাইট করতেছেন, প্রতিদিনই আপনি যুদ্ধ করতেছেন। সুতরাং এই যুদ্ধ নিয়ে আসলে বলার কোনো শেষ নাই। তো আমি আপনার এই গল্পটা প্রচার করলাম, এবং এই গল্পটা প্রচার করার পরে যদি কেউ আপনার বাচ্চা 2টার ব্যাপারে কোনো সাহায্য করতে চায়, এবং একই সাথে এটাও বলতে চাই, যদি কেউ কোনো অর্গানাইজেশন, কোনো সংস্থা যদি আপনার বাচ্চা 2টার পাশে দাঁড়াতে চায়, যেহেতু আপনি একবারে প্রান্তিক পর্যায়ে থেকে আসছেন, একেবারেই